নেওয়া যায়। তো এই মুহূর্তে আমি চাচ্ছি যে 1920 নিয়ে কাজ করবো, 1920 সে আসুক, ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ইন্টারফেসটা ওপেন হয়ে যাচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছি। জি স্যার। জি স্যার। প্রশ্ন করবেন যখনই আটকে যাবেন তখনই হচ্ছে প্রশ্ন করবেন, হ্যাঁ। জি স্যার অবশ্যই। আচ্ছা, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিলেকশনস, আর্টবোর্ডস, রেসপন্সিভ লেআউট, গ্রিড, গাইড, ইউজিং শেপ, প্লেস ইমেজ, লক আনলক, ইউজিং কালার, শ্যাডো, ইউজিং টেক্সট এন্ড এক্সপোর্ট, এই অপশনস গুলো আজকে আমরা দেখব। তো এই হচ্ছে আমাদের পেজ এন্ড একটু যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখবেন যে এই এক্সডি তে খুব বেশি একটা টুল নাই ব্যবহার করার জন্য, মানে আমি খুব সহজে কাজ করতে পারবো। এখানে দেখেন বাম পাশে উপরে, একদম উপরে যেগুলো আছে সেগুলোকে স্যার মেনু এটা কি বার ওপেন বলা হয়। করলেই এই পেজটা আসবে নাকি? হ্যাঁ, ওপেন করার সাথে সাথে এই পেজটা আসবে। দেখেন এখানে উপরে আছে কিছু মেনু দেওয়া আছে, লাইক ফাইল ফাইল, তারপরে এডিট, অবজেক্ট, প্লাগইনস, ভিউ, উইন্ডো, হেল্প, নানান রকমের কিছু দেওয়া আছে। আমরা যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে দেখতে পারবো নিউ, ওপেন, তারপর হচ্ছে ওপেন ফ্রম ইউর কম্পিউটার, যদি কম্পিউটারের মধ্যে আমার ফাইল অলরেডি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ওপেন করার জন্য এটা কাজ করছে। ওপেন রিসেন্ট, রিসেন্ট ফাইলগুলো যেগুলো আমরা কাজ করেছিলাম সেই রিসেন্ট ফাইলগুলো এখানে থাকে। ইউআই কিটস, বিভিন্ন রকম ইউআই কিটস পাওয়া যায়। কিটস বলতে যেটা বোঝায় যে আপনার হচ্ছে যেমন আমরা অ্যাপস করার ক্ষেত্রে বা ওয়েবসাইট করার জন্য যে সমস্ত শেপস বা বিভিন্ন রকম কার্ড থাকতে পারে, আইকন থাকতে পারে, বিভিন্ন রকমের হচ্ছে বাটন থাকতে পারে, এগুলোকে ইউআই কিটস বলা হয়। তো ইউআই কিটস রেডি টেমপ্লেট, রেডি অনেকটি কিটস ডাউনলোড করা যায় আর কি। সে ডাউনলোড করার জন্য তারা বলছে যে চাইলে তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো, যেমন অ্যাপল ডিজাইনের জন্য বা গুগল ম্যাটেরিয়াল আয়ার ডিজাইন করার জন্য বা এইম কম্পোনেন্ট করার জন্য আইভিএম ডিজাইনের কিটস গুলো, এখানে অ্যামাজন অ্যালেক্সার কিট গুলো, এরকম অনেক কিছুই তারা অ্যাড করে রেখেছে। আমরা চাইলেই এখান থেকে সবগুলোই ডাউনলোড করে নিজেরা ইউজ করতে পারি। এটা কই থেকে স্যার? গুগল থেকে নাকি? আচ্ছা, এইটা ওরা ওদের ওয়েবসাইট থেকে দিচ্ছে, তবে আমরা কোথায় ক্লিক করে নিলাম একটু ভালো করে খেয়াল করেন। ফাইল, ফাইল থেকে আমি যখন গেট ইউআই কিটস এ ক্লিক করেছিলাম তারপরে আসছে। সবাই কিন্তু নোট করেন, প্রত্যেকটা কথা নোট করার চেষ্টা করবেন, কারণ এই যে দেখতেছেন ভালো লাগতেছে ঠিক আছে, মনে থাকবে মনে করে, একটু পরে ভুলে যাবেন। জি স্যার। তারপর হচ্ছে ম্যানেজ লাইব্রেরিজ, আমাদের যে লাইব্রেরিটা আছে আমরা যেগুলো সেভ করে রেখেছিলাম হয়তো ব্রাউজারে বা অনলাইনে সেভ করে রেখেছিলাম, সেখান থেকে আমরা এগুলোকে আবার কালেক্ট করতে পারবো। আহ, তারপরে হলো আহ, কেটে দিচ্ছি আমরা। দেন ফাইল, ফাইল থেকে আমরা দেখতে পাচ্ছি ক্লোজ, ক্লোজ করে দেওয়ার জন্য রিনেম, আমি যদি এটা রিনেম করতে চাই, এই ফাইলটা যেটা ওপেন করেছি সেটা রিনেম করতে চাই সেক্ষেত্রে রিনেম। সেভ, আমি যদি ফাইলটাকে সেভ করতে চাই কাজ করে সেক্ষেত্রে সেভ। সেভ আস হচ্ছে আমি একটা ব্যাট সেভ করলে আবার অন্য কোনো ফরম্যাটে যদি সেভ করতে চাই সেক্ষেত্রে। আর সেভ লোকাল ডকুমেন্ট বলতে যেটা বোঝায় তা হচ্ছে আমাদের এই যে কাজগুলো করি আমরা সাধারণত সেভ করা লাগে না, অটোমেটিকলি এটা সেভ হয়ে যায়, মানে ক্লাউডে সেভ হয়ে যায় এবং আমি যে কোনো সময় আসলেই ইসের মধ্যে পেয়ে যাই, মানে এক্সডি তে পেয়ে যাই। তো যেহেতু যে কোনো সময় আসলেই আমরা এক্সডি তে পেয়ে যাই, তো কিছু ক্ষেত্রে হয় কি আমরা কাউকে যদি ফাইল পাঠাতে চাই বা আমার কাছে নিজের কাছে রেখে দিতে চাই সেক্ষেত্রে লোকাল ফাইল ডাউনলোড করতে পারবো, এক্সপোর্ট করে নিতে হবে। লোকাল ফাইল বলতে যেটা বোঝায় যে আমার কম্পিউটার মধ্যে একটা ফরম্যাট, এক্সডি ফরম্যাটটা, এক্সডি একটা ফাইল ডাউনলোড করে রাখতে পারবো, যে কাজটা করেছি সেটা, এটা হয়তো কাউকে পাঠাবো বা কিছু করব সেক্ষেত্রে, বা কোনো মার্কেট প্লেস হয়তো দিব, সেজন্য আমাদের এক্সডি ডকুমেন্টে লোকাল ডকুমেন্টটাকে দিয়ে দিতে হয়। আর এক্সপোর্টে যে ক্ষেত্রে আমরা জেপিজি, পিএনজি বা আদার্স কিছু সেভ করা যায়, এগুলো আমরা আস্তে আস্তে করে দেখবো। এটাকে দেখে নেই আমরা এখানে কি কি অপশনস গুলো আছে। মেনু বারের নিচে ঠিক অপশন গুলো দেখেন, ডিজাইন, প্রোটোটাইপ, শেয়ার, তিনটা অপশন থাকে। এটা মোটামুটি অনেক ওয়েবসাইট সফটওয়্যার মধ্যেই থাকছে। ডিজাইন মোডে আমরা সবসময় ডিজাইন করব, যে কোনো ডিজাইন করলে আমরা ডিজাইন মোডে করি। প্রোটোটাইপ হচ্ছে আমরা জানি যে ডেমো প্রোটোটাইপ তৈরি করা যাচ্ছে, মানে ইন্টারেকশন গুলো দেখার জন্য ডেমো অ্যানিমেটেড ডিজাইন গুলো তৈরি করা যাচ্ছে, সেগুলো আমরা এই অপশনে এসে তারপর করতে হয়। যেখানে দেখুন ডিজাইনে আসলে টুলস গুলো দেখা যায়, প্রোটোটাইপে আসলে দেখা যায়। শেয়ার, আমি যে কাজটা করেছি আমি যদি কারোর সাথে শেয়ার করতে চাই, রিভিউর জন্য হোক, এডিটের জন্য হোক, কিংবা যে কোনো কিছু হতে পারে, শেয়ার করতে চাইলে ক্লায়েন্টকে দিতে চাইলেও আমরা এখান থেকে এসে শেয়ার করে ক্রিয়েট লিংক ক্লিক করলেই লিংক ক্রিয়েট হয়ে যায় এবং ওই লিংকটা দিয়ে আমরা শেয়ার করতে পারবো যে কোনো কাজ। এবং তারা বলে দিচ্ছে যে এনিওয়ান উইথ দিস লিংক আর অনলি ইনভাইট পিপল, আর হচ্ছে এনিওয়ান উইথ পাসওয়ার্ড। আমরা ইনভাইট পিপলটা দেখতে পারি অথবা এনিওয়ান উইথ দিস লিংক এটা দিতে পারে, যেটাই চাই। এরপরে আসছে হচ্ছে
এরপর আসে হচ্ছে এখান থেকে ডিজাইনে, আমরা সাধারণত ডিজাইনে বেশি থাকবো। আমরা ব্যাক সাইডে দেখতে পাচ্ছি যে সিলেক্ট আইকন, এরপর আছে হচ্ছে রেক্টেঙ্গল, এরপর আসে হচ্ছে ইলিপস, এরপর আসে হচ্ছে পলিগন, লাইন টুল, পেন টুল, পেন টাইপ টুল, টুল, টাইপ টুল। আর্টবোর্ড, সার্চ, জুম। এই কয়েকটা টুলই আছে, মেনলি কাজ করে হচ্ছে এই কয়েকটা। শেপ টেপ তৈরি করতে হলে এই কয়েকটা টুল প্রয়োজন হয়, এর বেশি কিছু না। এই কয়েকটা টুল খুবই সহজ, আমরা সহজেই এটা আশা করছি শিখতে পারবো, কোনো প্রবলেম আমাদের হবে না। আচ্ছা, আমরা যে কোনো কাজ করতে গেলে সাধারণত হচ্ছে যে কোনো ধরনের কাজ করতে গেলে আমাদের যেটা করতে হয় তা হচ্ছে বিভিন্ন রকমের গ্রিড নেই, গাইড নেই, নানান রকমের কাজ করে আর কি, গ্রিড গাইড নেই। আচ্ছা, কার যেন সাইলেন্ট করে প্লিজ, মিউট রাখবেন আপনারা। ধরেন সাধারণত আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে, যে কোনো একটা ওয়েবসাইট যখন আমরা করতে চাই, তখন রেসপন্সিভ ওয়েবসাইট করার জন্য আমরা যেটা করি তা হচ্ছে 1920 সাইজের নিয়ে কাজ করি। কিসে কাজ করি? 1920 সাইজ, 1920 যে ডকুমেন্ট সাইজটা আছে সেই ডকুমেন্ট নিয়ে কাজ করি। আর যেটা আমরা প্রথমেই নিলাম আর কি। আর সাধারণত বলা হয় যে রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে কিছু রুলস এর ক্ষেত্রে বলা হয় যে সর্বনিম্ন যে ডিসপ্লে ডিসপ্লে সাইজ সাধারণত ডেস্কটপ কম্পিউটার গুলোতে শো করে, সেক্ষেত্রে সেটাকে ধরা হয় হচ্ছে 1170 ডকুমেন্টের মধ্যে। কত বলা হয়? 1170। 1170 বলতে যেটা বোঝায় যে আমাদের কিন্তু নানান রকমের ডিসপ্লে থাকে, যেমন আমরা ল্যাপটপে ইউজ করি, ডেস্কটপ ইউজ করি, তারপর হচ্ছে ল্যাপটপের বিভিন্ন রকমের সাইজ থাকে, ডেস্কটপের কম্পিউটার গুলোর বিভিন্ন রকমের সাইজ থাকে। এই যে স্ক্রিন সাইজ গুলো, এক একটা স্ক্রিনে এক এক রকমের ভিউ দেখা যায় আমাদের এই ওয়েবসাইট গুলো। যে কোনো ওয়েবসাইটে যখন আমরা ব্রাউজ করি সেক্ষেত্রে এক একটা স্ক্রিনে এক এক রকম দেখা যায়, মানে ট্রান্সফর্ম হয়। হ্যাঁ, জি জি। ট্রান্সফর্ম হয়। এটা আমাদের আসলে ডিজাইন যখন করি তখন ওইভাবে চিন্তা করে ডিজাইন করতে হয় যাতে করে ওই ডিজাইনটা যে কোনো স্ক্রিনে গেলেও কোনো অংশ কেটে না যায়, নষ্ট না হয়ে যায়। সাধারণত তো ডিজাইনের ডিভাইসের অংশগুলো কমে হচ্ছে দুই পাশ থেকে। দুই পাশ জি থেকে, স্যার। সো দুই পাশ থেকে যখন কমতে থাকে, আম, সর্বনিম্ন যে ডেস্কটপ সাইজ গুলো আছে সেই সাইজের গেলে যাতে করে আমার কোনো তথ্য, মানে আমি যেই ওয়েবসাইটের মধ্যে, যেমন ধরেন এই ওয়েবসাইটের মধ্যে আসলাম, এই ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট গুলো দেখেন দুই পাশ থেকে কত যথেষ্ট জায়গা রেখেছে, শুধু মাঝখানের মধ্যে কাজ করেছে, মাঝখানে কাজ করেছে না, শুধু জি স্যার। মাঝখানে কাজ করেছে। এখানে এগুলো হচ্ছে স্ক্রলিং এর বিষয়, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো ডিসপ্লে ছোট হতে হতে আস্তে আস্তে ছোট হয়ে আসে বা দুই পাশ থেকে কমে গিয়ে দুইটা দুইটা হয়ে যায়। আচ্ছা, তো এই ধরনের আমি যে কোনো কিছু, যেমন ফেসবুকেও যদি আসি, ফেসবুক দেখেন মাঝখানের অংশটা রাখছে, ওরা যদি ফুল ভিউ করছে কিন্তু দুই পাশে দিয়ে এই মাঝখানে জায়গা রেখেছে যাতে করে স্ক্রিন যদি ছোট ছোট হয় তাহলে এই গ্যাপ গুলো পূরণ করবে। বুঝছে? এই গ্যাপ গুলো আস্তে আস্তে পূরণ করবে। এটা যদি আমরা একটু দেখি, যেমন এই দেখেন, স্ক্রিন যখন ছোট হতে থাকে তখন ওরা ওরা আস্তে আস্তে দুই পাশ থেকে চাপতে থাকে, দেখছে? চাপে না? জি স্যার। দুই পাশ থেকে কিন্তু চাপতেছে, তাহলে আমার বড় অবস্থাতে যে গ্যাপটা দেখতে পেরেছি, ছোট অবস্থাতে কিন্তু সেই গ্যাপটা ছিল না, গ্যাপটা কিন্তু কমে গেছে। এটাই ফ্যাক্ট হয় যে লাস্টলি হচ্ছে কোন কোন গ্যাপটা রাখবে সেটা বিষয়, এটা নিয়ে আরো আমরা ডিটেইলি আলোচনা করব। তবে সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে যে রেসপন্সিভ গ্রিড নিয়ে কাজ করতে হবে, যেটাকে বলে বুটস্ট্র্যাপ গ্রিড। বুটস্ট্র্যাপ গ্রিড অনেকেই বলে এটাকে কি বলা হয়, বুটস্ট্র্যাপ গ্রিড বলে বলছে। সো বুটস্ট্র্যাপ গ্রিডটা কিভাবে, বুস্টার 4, বুস্টার 5 বলছে। আমরা যেটা করি তা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে ফুল ভিউ নিয়ে 1920 নিলাম, অথবা আমরা 1920 1440। এটা ওয়াইড, আর হাইট হ্যাঁ, স্যার ওই কত হবে তাহলে? হাইটের কোনো নির্দিষ্ট লিমিট নেই, কারণ কি একটা ওয়েবসাইটে আসলে নিচের দিকে হাজারো স্ক্রল করতে পারি আমরা, তাই না? জি স্যার। অনেক স্ক্রল করতে পারি, সো এত যে স্ক্রল করব তাহলে আমি হাইট কত লাগবো, বুঝা যাচ্ছে? আমার জি যত স্যার। যত তথ্য আসবে তত হাইট বাড়বে, এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু উইথের বেলা একটা নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট ইয়ে মেনটেন থাকে, জি স্যার। মেনটেন করে কাজ করি। 1920 রাখি, অথবা ইদানিং ট্রেন্ডি যে সাইজটা দেখা যায় তা হচ্ছে 1440। ট্রেন্ডি সাইজটা কত দেখা যায়? 1440। 1440। আপাতত অবস্থায় আমরা 1440 নিয়েই কাজ করি। আচ্ছা, দুইটাই দেখাই, আমি দুইটার ক্ষেত্রে কেমন হবে দুইটাই দেখাই। 1920 রাখলাম। গ্রিড গ্রিড নিব আমরা হচ্ছে, যেটা করবো তা হচ্ছে 1920 ডকুমেন্ট থাকলেও কাজ করব যেহেতু মাঝখানের অংশ, মাঝখানের কতটুকু অংশে কাজ করব, এই যে দেখতে পাচ্ছি বাট বললাম, ধরেন হচ্ছে আমি ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইটে যাই, এই যে ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইটটা দেখেন, দুই পাশ থেকে ফাঁকা জায়গা রেখে কন্টেন্ট গুলো, সমস্ত কন্টেন্ট গুলো মাঝের অংশে রাখছে, এই মাঝের অংশে।
এতটুকু অংশ রাখছে না জি স্যার। সেটা, তাহলে এই এতটুকু এই যে তথ্যগুলো দিল, এই তথ্যগুলো আসলে এই অংশটা আহ, এই যে এগুলো কন্টেন্ট, এগুলো কিছু কেটে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার মূল কন্টেন্ট তো কাটা যাবে না। মূল কন্টেন্ট কাটলে হবে? মূল না স্যার। কন্টেন্ট কিন্তু কাটা যাবে না, মূল কন্টেন্ট থাকতে হবে। তো এই যে এই অংশটা, এটাকে মেইনলি কাজ করেছে হচ্ছে 1170 ডকুমেন্টের মধ্যে। কত ডকুমেন্টে? 1170। 1170। দ্যাটস মিন 1170-এ আমার মূল কন্টেন্ট গুলো থাকে, আর দুই পাশের গ্যাপ যেগুলো আছে এটা চলে যায়। হ্যাঁ, চলে যায় হচ্ছে আপনার 1170-কে রেখে বাকি অংশগুলো দুই পাশে গ্যাপ চলে যায়। এখন বলেন তো, 1920 ডকুমেন্টের মধ্যে যদি আমি 1170-এ কাজ করতে চাই, তাহলে দুই পাশে গ্যাপ কত দিব? দুই পাশে গ্যাপ 1100-র পরে 1900, তাহলে কে বলতে পারে? 800। 20টাকে যদি আমি মাঝে ধরি, 1170টাকে আমি মাঝে ধরলে বাকি দুই পাশে ওই 1920-এর বাকি জায়গাটা ফাঁকা থাকবে, গ্যাপ হ্যাঁ, থাকবে। কত করে হতে পারে তাহলে দুই পাশে? এটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, আমি চলেন ক্যালকুলেট করে দেখাই। ক্যালকুলেটরে আসলাম, আসার পর আমি বলছি 1920। 350 করে। 1920 না, 375 স্যার। 375। হ্যাঁ, 1920 থেকে আমি মাইনাস দিচ্ছি 1170, যেহেতু আমি 1170-এ কাজ করব, এটা মাইনাস করে দিলাম। তাহলে মোট কত থাকলো? 750। 750। 750। তাহলে মোট গ্যাপ থাকবে 750, কিন্তু মোট গ্যাপ কি এক পাশে এটা থাকবে মানে না দুই পাশে থাকবে? দুই ভাগ দুই হবে। পাশে থাকবে স্যার। দুই পাশে থাকবে। তাহলে এটাকে যদি 325। ভাগ দেই, 2 দেই, তাহলে কত করে আসলে এক গ্যাপে? 375। 375 করে। 375। হ্যাঁ, 375, 375 করে। তাহলে এটাকে কিভাবে আমরা এই গ্যাপটাকে দিব? আসলে এগুলো আমরা গ্রিড মেনটেন করে কাজ করি, বা মানে বা কলাম নিয়ে কাজ করি। হ্যাঁ, কলাম নিয়ে কাজ করি, 12টা কলাম নিয়ে। কলাম কিভাবে আসবে? কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে ভিউ, ভিউ থেকে আমরা চলে যাব হচ্ছে শো লেআউট গ্রিড। কোথায় যাচ্ছি? শো শো লেআউট লেআউট গ্রিড। বা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস Control, দিয়ে ওই যে এটাকে কি বলা হয়? শিফট কন্ট্রোল। হ্যাঁ, শিফট কন্ট্রোল। শিফট কন্ট্রোলের পরে এটাকে কি বলে? ওই যে উপরের দিকে এই হ্যাঁ যে হ্যাঁ, বুঝতে পারছি, এটা কি যেন বলে আবার একটা। না তো এটা এন্টারের সাথে, এন্টারের সাথেই আছে। অ্যাপোস্ট্রফি। হুম, অ্যাপোস্ট্রফি কমা উপরের এই দিকে পেন যেতে বলে থাকে। না কি যেন বলে। আচ্ছা, এনিওয়ে শর্টকাট আমরা এটাকে ইউজ করতে পারি, এবং এটা ক্লিক করার সাথে সাথে আমার এইগুলো চলে আসছে। আসছে কি? জি স্যার। আচ্ছা, আর আরেকটা সহজ উপায় হচ্ছে, এটা আসলেও এটা আমরা পুরোপুরি 375 জায়গার দুই পাশে রাখে না, আরো বেশি রাখছে। এটাকে আমরা ম্যানুয়ালি কাজ করতে হবে। ম্যানুয়ালি কাজ করতে হবে, মানে আমি কত গ্যাপ রাখতে চাই সেটা ম্যানুয়ালি আমাকে দেখে দিতে হবে। কিভাবে দেখাবো এটা? দেখানোর জন্য আমি যেটা করবো তা হচ্ছে, এই যে আমরা জুম করতে পারি, জুম আউট করতে পারি। বলুন তো, জুম আউট জুম ইন করে কিভাবে? স্যার মাউসের স্ক্রল বাটন। হ্যাঁ, মাউসের স্ক্রল শুধুমাত্র করলে হবে না, সাথে করে কন্ট্রোল Control। ধরে রাখতে হবে, অথবা অল্টার ধরে রাখলে এরকম মাউসের স্ক্রল মাউস করলে দিয়ে, হ্যাঁ এটাকে হ্যাঁ, জুম করবে, উপরের জুম দিকে ইন টানলে হবে, উপরের জুম আউট দিকে হবে। বাড়বে, জি। হুম। তো এই যে জুম ইন জুম আউট হচ্ছে, আমরা যে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসের স্ক্রল করছি, জুম ইন জুম আউট হচ্ছে। এই জুম আউট করলে আমরা এই এতটুকু অংশ, সাদা অংশ দেখতে পাই, তাই না? এই সাদা অংশটা হচ্ছে আমার পুরো জায়গার মধ্যে এতটুকু নিয়েছে হচ্ছে 1920 কাজ করার জন্য। এটা হচ্ছে আমার ওয়ার্কিং এরিয়া। জি স্যার। আমি ওয়ার্কিং এরিয়া একটার মধ্যে একটা পেজে অনেকগুলো করতে পারি, তবে আপাতত অবস্থায় একটাই আমরা রাখছি। এই যে আর্টবোর্ডটা আছে বা এই ওয়ার্কিং এরিয়াটা আছে, সেটার এই ডকুমেন্টের এই যে রিনেম এখানে আছে, দেখাচ্ছে নাম, হোম লেখা আছে যে। জি স্যার। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে এই নামটাকে পরিবর্তন করা সম্ভব। ধরেন হোম না দিয়ে আমি দিলাম হচ্ছে ল্যান্ডিং পেজ। কি দিলাম? ল্যান্ডিং পেজ। আচ্ছা, ল্যান্ডিং পেজ লিখলাম, ক্লিক করলাম। ক্লিক করে কি ব্যাপার? আচ্ছা, হচ্ছে এখন হ্যাং করেছে মেবি। ল্যান্ডিং পেজ। হ্যাঁ, ল্যান্ডিং পেজ এন্টার প্রেস করলাম, এবং এই এই যে নামটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ডান পাশে আমরা দেখতে পারবো একটা অপশন আসবে গ্রিড নামক। আসছে কি? গ্রিড। গ্রিড, জি স্যার। একদম নিচে গ্রিড। কি আসছে? গ্রিড। গ্রিড। মনে রাখবেন, তাহলে আমাকে কি করতে হবে? এক হচ্ছে ভিউ থেকে আমি যেতে পারছি, আরেকটা হচ্ছে এই আমি যখন ফ্রেমটাতে ক্লিক করি, হ্যাঁ, এটাকে ফ্রেম হিসেবে ধরা হয়। ফ্রেমটাকে ক্লিক করি, ফ্রেমের ক্লিক করার সাথে সাথে ডান দিকে এর একদম নিচে দেখবো গ্রিড নামক একটা অপশন আসছে। আসছে জি স্যার। গ্রিড। এই গ্রিডে আমি গ্রিডটাকে অন করে দিচ্ছি। অন হলো, এবং অন করার সাথে সাথে কিছু অপশন আসছে। জি স্যার। আসছে? সবাই কি বুঝতে পারছেন তো? জি স্যার। জি স্যার। কার কোনো প্রবলেম হলে বলেন।
সবাই একরকম ভাবে বুঝতে গ্রিড নাও পারে। কোন সাইড আসছে স্যার? এই যে ডান দিকে দেখা যাচ্ছে না, গ্রিড, এই যে ক্লিক করছি আসছে। জি স্যার আসছে। জি স্যার। Well, এখানে দেখেন গ্রিডের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লেআউট আর একটা হচ্ছে স্কোয়ার। কয়টা আছে? লেআউট দুইটা। এন্ড স্কোয়ার। প্রথম হচ্ছে লেআউটটা দেখি না, আগে স্কোয়ারটা দেখি। স্কোয়ারটা হচ্ছে ছোট ছোট একদম গ্রাফ পেপারে আমরা কাজ করেছি, মনে আছে আমাদের? জি স্যার। এই যে দেখেছে ছোট ছোট, জি এটা স্যার। হচ্ছে একটা ডিজাইনকে খুব বেশি নিখুঁত কাজ করার জন্য এটা ব্যবহার করা হয়। যেমন ধরেন এক একটা বক্সের, কে বলতে পারবে এই যে এক একটা বক্সের গ্যাপ কত আছে বা কত পিক্সেলের আছে? 1 by 1 পিক্সেল। না, 1 পিক্সেল করে নাই, 10 পিক্সেল। এখানে হচ্ছে এই যে আমি দেখেন ডান দিকে লিখে রাখছি 8 দেখেছে? জি স্যার। জি স্যার। 8, তার মানে এক একটা বক্স আছে 8 পিক্সেল করে আছে, 8 by 8 এ আছে। আমি একটু এবং মিস করছিলাম এই অংশটা, এটা কোত্থেকে আসে অপশনের? এটা হচ্ছে আমি যখন এই ল্যান্ডিং পেজের নামে ক্লিক করি তখন গ্রিড থেকে আসে ডান পাশে, জি এবং স্কোয়ার এন্ড লেআউট দুটো অপশন আসে, আমরা স্কোয়ারে আছে এখন এই মুহূর্তে। স্যার So, এই যে গ্যাপটা, যে এই গ্যাপটা কি আমরা ইচ্ছা করলে নিজে হাতে বসাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এই যে ধরেন আমি 8, আমি চাচ্ছি না 8 না, আমি চাচ্ছি যে 10 করে পারবে, 12 করে থাকবে, তাহলে এখন 12 করে হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। 12 করে হয়েছে। এতে দ্বারা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ধরেন আমি একটা কোনো কাজ করব, সে কাজ করলে এতটুকু অংশে আমি বললাম, আমি ইজিলি বুঝতে পারি যে আমি যে শেপটা নিলাম সেই শেপটা হচ্ছে 8 পিক্সেলের ভিতরে, সরি 10 10 20 12 নিয়েছি না, তাহলে 24 পিক্সেলের ভিতরে আছে। শেপটা আছে কত? 24 পিক্সেলের 24 ভিতরে। পিক্সেলের আবার ভিতরে। ধরেন এই শেপ থেকে এই শেপের দূরত্ব যখন আমি রাখতে যাব তখন আমি খুব সহজে বুঝতে পারবো যে আমি 24 পিক্সেল দূরে রাখছি অথবা আমি 12 পিক্সেল দূরে রাখছি, দেখাচ্ছে? জি স্যার। সহজে বোঝা যাচ্ছে না? আমার এত জি। টানাটানি বা এত কিছু টেনশন করতে হচ্ছে না, আমি গাইড নিয়ে নিয়ে বা গ্রিড দেখে দেখে কাজ করতে পারছি খুব সহজে। এই যে অ্যাকুরেসি, এই যে অ্যাকুরেট কাজ করার জন্য আমরা গ্রিডের ব্যবহারটা অনেক বেশি দেখতে পাই। গ্রিড কাজ করার জন্য যেমন গ্রিড ফিক্স রাখবো, গ্রিড পর্যন্ত রাখলাম, বাকি এগুলো তাহলে সবগুলো কাজ হয়তো বা আমরা এই স্টাইলে সুন্দর করে 12 পিক্সেল করে করে রেখে রেখে কাজ করতে পারবো। একদম সমান সমান হয়েছে, কোনো প্রবলেম হবে না, একদম দেখবেন যে জি, সমান সমান ঠিকঠাক মতো সাজানো গোছানোই হবে এই গ্রিড মেনটেন করে কাজ করলে। আচ্ছা, এটা হচ্ছে পিক্সেল। আমি চাইলে 8 12 আমরা অনেক সময় হিসাব করে, যেমন ধরেন 8 পিক্সেল করে রাখি, স্ট্যান্ডার্ড একটা রাখি, যেমন 8 পিক্সেল করে দূরে রাখলাম, বা হচ্ছে 8 12 16 এরকম ভাবে আমরা চিন্তা করে কাজ করি আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রে। স্কোয়ারের যে গ্রিড গুলো আছে সেগুলো কালারটা চেঞ্জ করতে পারবো আমরা চাইলে। এই যে এখানে ক্লিক করলেই এখানে হচ্ছে রেড কালার দিলাম, গ্রে কালার দিলাম, ব্ল্যাক দিলাম, অনেক বেশি হালকা গ্রে দিয়ে আমি চাইলে ওপাসিটি আরো কমিয়ে দিতে পারি। হচ্ছে স্কোয়ারের গ্রিড, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। গ্রিডটাকে আমরা কালারটা চেঞ্জ করতে পারছি, হচ্ছে স্কোয়ার। আর আরেকটা যেটা সেটা হচ্ছে লেআউট। লেআউট, রেসপন্সিভ লেআউট, এগুলো। তো এই লেআউট এটা আবার আসে হচ্ছে কলাম স্টাইলে। দেখেন এখানে দেখেন তিনটা অপশন চেঞ্জ হয়ে আসছে না? আগে একরকম ছিল, এখন একরকম। জি স্যার। আচ্ছা, এই কলামটাকে আমরা কিভাবে ম্যানেজ করব? এই কলামটাকে আমরা ম্যানেজ করব হচ্ছে, যেমন আমরা বলেছিলাম যে 1920 এর মধ্যে আমি দুই পাশ থেকে 375 করে রাখবো, তাই না? দুই পাশে 375 করে গ্যাপ রাখবো। এখন যদি আমি 375 করে গ্যাপ রাখি, তাহলে মাঝখানে এক একটা কলাম কতগুলো হবে? মোট কলাম কতগুলো হবে? দুইটা কলামের মাঝখানে গ্যাপ হবে কত, আর এক একটা কলামের সাইজ কত হবে, এগুলো নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। বুঝতে হবে। চলেন আমরা একটু বুঝে নেই যে আসলে কতটুকু, কোনটা কতটুকু রাখবো। প্রথমত আমি বলে দিচ্ছি যে দুইটা কলামের মাঝখানে যে গ্যাপটা আছে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড যে সাইজ বলছে সেই সাইজে বলছে যে 30 করে রাখতে হবে। কত করে? 30 30 করে, 30, যেটাকে বলছে 30। দুইটা কলামের মাঝখানে গ্যাপ কত? 30 30। এখান থেকে আমরা 30 লিখে দেব। 30 লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। কলাম কটা আছে? 12টা। 12টা 12টা। গাটার উইথ দিলাম কত? 30। 30 30 দিলাম। এবার আমরা যেটা করব তা হচ্ছে এই যে নিচে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে Column- লেফট মার্জিন। কি বলা হয় এটার নাম? লেফট মার্জিন। মার্জিন, এই যে লিঙ্কেড লেফট এন্ড রাইট মার্জিন, আর এটা হচ্ছে চারদিকে মার্জিন। ইচ সাইড, চারদিকে। আমার এই সমস্ত কাজ করতে গেলে সাধারণত দুই পাশে মার্জিন নিলে এনাফ। তো দুই পাশে মার্জিনের এটা ক্লিক আছে, এবং কত দেওয়া আছে?
141 141 আমি কত দেব? 375 375 দিলাম, এন্টার দিলাম। দেখেন এই যে এখন দুই পাশ থেকে 375 করে গ্যাপ রেখে মাঝখানের অংশটাতে শুধুমাত্র আমার কলামগুলো রাখতে সাহায্য করলো, এবং এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কলামের মোট কলাম হচ্ছে 12টা হয়েছে। দুইটা কলামের মাঝখানে যে গ্যাপ 30 করে দিয়েছি আমরা, আর হচ্ছে কলাম দিয়েছি হচ্ছে 70 করে পিক্সেল করে এক একটা কলামের সাইজ, আর দুই পাশে গ্যাপ দিয়েছি কত 375 করে। আমরা যদি এটা মাপি দেখি যে 375 হয়েছে কিনা। আমরা একটা শেপ নিয়ে এবার ড্র করি, ড্র করার পর বোঝা যাবে এই যে নিচে এদিকে লেখা আছে 375, দেখাচ্ছে? জি জি স্যার স্যার তাহলে এই শেপটা সাইজ 375। এটাকে বলা হয় রেসপন্সিভ লেআউট। লেআউট তো এই লেআউটটা হচ্ছে জনপ্রিয় একটা লেআউট, এবং এই লেআউটেই বেশিরভাগ কাজ করতে দেখা যায়, মানে এই লেআউটটাতেই সবচেয়ে বেশি কাজ করা হয়ে থাকে, এবং বিভিন্ন জায়গাতে এই লেআউটটা আমাদের নর্মালি কাজ করতে গেলে এই লেআউটটাতে কাজ করে। তবে বর্তমান সময়ে আবার খুব বেশি কাজ করতে দেখা যায় যে 1440-এর ঘরের কততে 1440-এর 1440টা কিভাবে নেব? চলেন আমরা একটা কাজ করি, এইটাকেই অল্টার প্রেস করে কপি করে নিয়ে যাই। কিভাবে কপি করলাম? এই যে নামটাতে ধরে অল্টার প্রেসকে ধরে রেখে টান দিয়ে ডানে নিয়েছি, সাথে শিফটে ধরে রাখলাম কিবোর্ড থেকে, যাতে করে উপর নিচে না চলে যায়, একদম সমান সমান থাকে। কিভাবে নিলাম বলুন? কিবোর্ড থেকে অল্টার চেপে স্যার কিবোর্ড অল্টার থেকে চেপে Alt অল্টার চেপে নাম টেনে মানে নাম শিফট ধরে সাথে অল্টার শিফট ধরে ড্র্যাগ করতে হবে। মেবি কি কারেন্ট চলে গেল নাকি স্যারের এখানে আবার? না তো আছে তো স্যার। বলেন তো এটাকে আমরা 1440 কিভাবে বানাবো? এই সাইজটাকে, এই ফ্রেমটাকে স্যার সাইড থেকে ওই যে হোয়াইট এবং হোয়াইটটা কমাই দিই। এই যে এখান থেকে ডান পাশে ট্রান্সফর্ম আমরা দেখতে পারি যে ট্রান্সফর্ম থেকে স্যার এখান থেকে কমায় দেওয়া লাগবে 1440 দেওয়া যাবে স্যার। হ্যাঁ এখানে দেখেন, এই আমরা যখন জায়গাতে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে ট্রান্সফর্মটা অন হয়ে যায়, তাই না? ট্রান্সফর্মটা যখন অন হয়, ট্রান্সফর্মের সাধারণত যেটা হয় তা হচ্ছে উইথ কত, হাইট কত, এটা দেখা যায়। হ্যাঁ এটা এই জিনিসটা দেখা যাবে। তো আমি ধরেন হচ্ছে বললাম উইথের বেলায় 1920 ছিল, আমি বললাম 1440 দিই, হয়েছে 1440 জি স্যার ছোট হয়ে গেছে। কিন্তু এখন দেখেন এটা ছোট হয়ে এগুলো অনেক বেশি ছোট ছোট হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ 1440-এর সাথে আবার এই গ্রিডটা যায় না, এই গ্রিডটা যায় না। 1440 যদি হয় তাহলে গ্রিড আমরা কত দেব? স্ট্যান্ডার্ড কত হতে পারে? স্ট্যান্ডার্ডটা হচ্ছে 1440 গুণ 1170, 1170, যেটা আমরা ওই যে 1170 কাজ করবো। হ্যাঁ তাহলে 270 ভাগ 2, তাহলে এবার দুই পাশের থেকে কত যাবে? 135 করে, এখান থেকে 135 দিয়ে দিলাম, হলো একদম পাকাপোক্ত মিলছে। জি স্যার কারো কোনো প্রশ্ন আছে? এখানে দুইটাই করলাম, দেখালাম দুইটাই। তার প্রশ্ন থাকলে করেন। স্যার আমার একটা কোশ্চেন স্যার, ওয়াইড এর ক্ষেত্রে আমরা তো ইউজ প্রশ্ন করলাম হচ্ছে রেসপন্সিভ জিনিসটা, যেটা আর কি যে মোবাইল একই ডিজাইন মোবাইল মানে মোবাইল ভিউটারে কনভার্ট কিভাবে করব? আমার এই ওয়েবসাইটটা তো আমি মোবাইল ভিউটা ম্যানুয়ালি, মানে আমরা তো এখন ম্যানুয়ালি পারি, এখন এই ডিজাইনটা কি ওরা রেসপন্সিভ ভাবে কিভাবে কি একটা ওয়েতে করে, মেবি আমি সেটা জানতে চাইছিলাম আসলে। আচ্ছা মোবাইলের ভিউ বা এগুলো আমরা হয়তো পরবর্তীতে জানবো, কিন্তু আমাদের ডেস্কটপের সাইজ আলাদা করতে হয়, আবার মোবাইল ভিউ হলে মোবাইল ভিউটা আলাদা করে দিতে হয়, আলাদা করে ডিজাইন করে দিতে হয়। স্যার এই যে এটা তো এখন আমরা নরমালি করি, বাট আমি গাটার জানতে চাইছিলাম সাইজটা আর ইয়ার সাইজটা কি এক হবে স্যার? মানে কলাম সাইজগুলো কি একই হবে স্যার? হ্যাঁ 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 একই। স্যার এখানে স্যার জি
জি স্যার, এই যে ওয়াইডটা আমরা লিখছি স্ট্যান্ডার্ড হচ্ছে 1440, তাহলে হাইটটা কি স্ট্যান্ডার্ড মানে এটা 1920 লেখেন না, আগেরটা লিখছেন না 1920? এখানে তো 1080 আছে আর কি, এখানে ডিফল্ট 1080 থাকে। কিন্তু স্ট্যান্ডার্ড কোনটা স্যার? না এটা আবার কাজের স্ট্যান্ডার্ড বলতে কিছু না, এটা টান দিয়া মনে করেন এরকম কয়েক হাজার হয়ে যায় বড় সাইজ। জি স্যার। স্যার 1170 এটা এটা কিভাবে আসছে এটা? হ্যালো, এটা হচ্ছে ডেস্কটপ মিনিমাম ভিউ, মিনিমাম স্ক্রিন সাইজ। ও এটা কি দুইটার ক্ষেত্রেই 1170 করে বলবে? হ্যাঁ, দুটোর ক্ষেত্রে 1170 রাখছি। ও বুঝেছে? এটা হচ্ছে ডেস্কটপের স্ক্রিন গুলোর মিনিমাম সাইজ, মানে আমরা যখন একটা ওয়েবসাইট করি, ওয়েবসাইটের ডিজাইন করি, তখন মিনিমাম সাইজ ধরা হয় হচ্ছে আপনার 1170, যার কারণে কিন্তু কিন্তু আমি যখন কাজ করি তখন এটাকে বড় সাইজে নিয়ে বড় সাইজে কাজ করতে হয়, এবং মূল ডকুমেন্ট গুলো শুধু 1170 এর মধ্যে রাখতে হয়। 1170 মধ্যে। তবে বলে রাখি, এটা একটা রেসপন্সিভ ওয়েবসাইট সিস্টেম, ঠিক আছে? রেসপন্সিভ ওয়েবসাইট সিস্টেম, কিন্তু এগুলোর নানা রকম ব্রেক হয়, এগুলো নানা রকম ব্রেক হয়, নানান ভাবে কাজ হতে পারে, আর অনেক ভাবে কাজ হতে পারে। এটা হচ্ছে পারফেক্টলি একটা রুলস, যারা বুটস্ট্র্যাপ গ্রিড মেনটেন করে কাজ করে তারা এটা করে, বা থিম ফরেস্টের মাপ হচ্ছে, তারা বলছে যে এইভাবে মাপটা নিতে হবে, মানে 1170 এর মধ্যে কাজ করতে হবে সবকিছু। ওইটা কি সব ওয়েবসাইটের ক্ষেত্রেই কি হ্যাঁ 1170? হ্যাঁ 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 হ্যাঁ। স্যার মানে আমার ইয়াগুলো মানে যে সাইজগুলো মানে ঠিক মতো হচ্ছে না আর কি, মানে একটা চেঞ্জ করলে আরেকটা চেঞ্জ হয়ে যেতেছে বারবার। হ্যাঁ, এটা এগুলো তো যে হবেই, গাটার কারণ আপনি সাইজে ভালো করে খেয়াল করেন নাই। আপনি খেয়াল করেন নাই যে আমি যে গাটার সাইজ দেওয়ার পরে এইখান থেকে ক্লিক করে শুধু এটা চেঞ্জ করছে, আমি কলাম উইথ ধরি নাই। একটা সিলেক্ট করে। কলাম উইথটা অটোমেটিকলি নিয়েছে। দেখতে হবে আগে কি করতেছি, স্টেপ দেখতে হবে, তারপর কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ডেস্কটপ বা ওয়েবসাইট। যেমন দেখেন আমাদের যে ক্রিয়েটিভিটির যে ওয়েবসাইটটা আছে, এখন বর্তমান যে ওয়েবসাইটটা আছে সেটা কত সাইজের আছে আমরা যদি দেখি, ধরেন এটা তো স্ক্রিন আরো বড় হতে পারে, স্ক্রিন বড় হলে এই অংশগুলো আরো বাড়বে, টান দিয়ে স্কেল হয়ে বড় হতে থাকবে। বাট এই কন্টেন্ট গুলো মাঝখানে থাকবে, কন্টেন্ট গুলো এই সমস্ত কন্টেন্ট গুলো মাঝখানে থাকবে। এই কন্টেন্ট গুলো কতটুকুতে ইউজ করেছে আমরা যদি একটু দেখে আসি। কোনো একটা ওয়েবসাইটকে একটু গবেষণা করার জন্য আমি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে চলে যাচ্ছি। ইন্সপেক্টে যখন আসছি তখন আপনারা খেয়াল করেন যে 1170 দিয়ে আমার একটা ডকুমেন্ট এই দেওয়া আছে, রেসপন্সিভ দেখাচ্ছে, রেসপন্সিভ ডাইমেনশন জি স্যার। জি জি দেখতে আছে পাচ্ছি। 1170, এবং এই অংশটা হচ্ছে 1170। এখন বর্তমানে যে স্ক্রিনটা আছে সেটা হচ্ছে 1170, দ্যাটস মিন 1170 এর ভিতরেও আরো কতগুলো জায়গা নিয়ে তারা কাজ করেছে, বুঝছে? এখন দেখেন, এখন এই যে কন্টেন্ট গুলো সবকিছু ঠিকঠাক আছে না? কোনো কিছু নষ্ট হয়েছে? না। নষ্ট হয়েছে। এখন ধরেন আমার কাজটা কিন্তু করা হয়েছিল 1920-এ, মোট ডকুমেন্ট নেওয়া হয়েছে 1920। স্যার এই ওয়েবসাইটটা কি আপনি ডিজাইন করছেন? আমি ডিজাইন করি নাই, মানে আরো একজন ডিজাইনার আছে, তিনি করেছে। হ্যাঁ, দাঁড়ান, এটা প্রপারলি শো করতেছে না। আচ্ছা, আচ্ছা, এই যে দেখেন এখন ঠিকঠাক মতো শো করবে। এই দেখেন আমি সাইজ দিয়েছি কত, এখন 38 2038 দিলাম, তাতে করে কি হয়েছে, দুই পাশ থেকে জায়গা আসছে এবং মাঝখানে কন্টেন্ট গুলো মাঝখানেই আছে না? হ্যাঁ আছে। স্ক্রিন সাইজ কিন্তু এটা কিন্তু স্ক্রিন সাইজ, যে আমাদের মোবাইল বা কম্পিউটারের স্ক্রিন সাইজ মেইনলি, যখন ডিভাইসের সাইজ কমতে থাকে বা বাড়তে থাকে তখন কেমন কোন ডিভাইসে কেমন দেখা যাবে সেটা। হ্যাঁ, এই সাইজটাকে আমি যদি 1920-এ রাখি, 1920 যখন থাকে ঠিক এইভাবেই প্রেজেন্ট হয়, কোনো পরিবর্তন নাই। কিন্তু দেখেন এখানে ব্যাক টু ব্যাক তিনটা রিভিউ সেশন ইউজ করেছে, ফ্যাসিলিটি সেশন, আর দুইটা পাশাপাশি ব্যানার দিয়েছে। এদিকে হচ্ছে ইউজারের আর এদিকে হচ্ছে আমাদের ওয়েব কনসার্ন, আর এদিকে মোট 4টা লাইন 5টা লাইন। ডাইমেনশন 1360 এটা খেয়াল করেন 1170 এর পরে আরেকটা যদি
নেক্সট ব্রেক পয়েন্ট দেই, তাহলে আহ, আমরা দিচ্ছি হচ্ছে ধরুন 1440, হ্যাঁ, বা 1600 দিচ্ছি। দেখেন দুই পাশ থেকে কমছে, এখানে কোনো ক্ষতি হয়েছে, কোনো কিছু পরিবর্তন আসছে? এখানে কিন্তু পরিবর্তন আসে না, আসে কি? না, না স্যার। মাঝখানে কিন্তু পরিবর্তন আসে নাই। আবার ধরেন 1440-এ গেলাম, 1440, 1440-এ আসলাম, দেখেন তো কি হচ্ছে, দুই পাশ থেকে শুধুমাত্র জায়গা কমছে না, দ্যাটস মিন আমার যদি স্ক্রিন ছোট হয় দুই পাশ থেকে কমবে। আবার ধরেন আমি হচ্ছে 1280-তে যাই, 1280 দেই, একদম দেখেন একদম মিনিমাম জায়গা আছে এখন। 1280-র যার ডিসপ্লে তারা এইভাবে দেখবে, সবকিছু কিন্তু এখনো কোনো লেআউটের কোনো পরিবর্তন আসে নাই, আসছে কোনো পরিবর্তন না। আসে নাই। আচ্ছা ধরেন এরপরে লাস্ট হচ্ছে 1170, দেখেন তো কোনো পরিবর্তন আসছে কিনা 1170-এ? না স্যার। আসে না, যেটা লেফট অ্যালাইন করা ওটা লেফট অ্যালাইনই দেখাচ্ছে, যেটা সব মাঝে সেটা মাঝে দেখাচ্ছে। মাঝে দেখাচ্ছে, তাই না? এরপরে নিচে যদি আমি চলে যাই, লাইক ধরেন আমি 800-তে চলে গেলাম, এখন দেখেন তো পরিবর্তন আসছে কিনা। হ্যাঁ, এটা ওই যে উপর নিচ হয়ে গেছে, এটা অ্যালাইনমেন্টটা অটো হয়ে এই যে গেছে, দেখেন যেটা উপর সিঙ্গেল নিচে হয়ে লাইনটা গেছে ডাবল হয়ে এবং গেছে। এইখানে ডাবল হয়ে গেছে, হ্যাঁ। তারপরে ধরেন হচ্ছে এখানে মোট পাশাপাশি 4টা ছিল, কিন্তু এখন উপর নিচে হয়ে গেছে, তাই না? কারণ জি, এত ছোট ডকুমেন্টের মধ্যে এইভাবে আর পাশাপাশি 4টা শো করানো যাবে না, সম্ভব না। পাশাপাশি 4টাকে শো করাতে গেলে অনেক ছোট ছোট কন্টেন্ট সাইজ হয়ে যাবে, মানে ইসের সাইজ, কন্টেন্টের সাইজ দিয়ে অনেক ছোট ছোট, তখন আবার দেখা যাবে না। এই জন্য কি করেছে যে দুইটাকে ব্রেক করে দিয়ে নিচে নিচে রেখে দিয়েছে। আবার এখানেও দেখেন কিছু পরিবর্তন কাউন্সিলন। আবার ধরেন হচ্ছে এই যে কোর্স ডিটেলস গুলো নিচে নিচে চলে আসছে, এটা কিন্তু ডানে বামে ছিল, বাম পাশে এটা ছিল, ডান পাশে এটা ছিল। আমি যদি 1170-এ যাই তাহলে দেখতে পারবেন, এটা দেখেন বামে ডানে না, জি স্যার। বাম পাশে এটা ডান পাশে এটা, কিন্তু এই যে এর ছোট ডকুমেন্ট যেগুলো হচ্ছে আপনার ট্যাব ভিউ, ট্যাবলেটের মধ্যে ভিউ করে, সেক্ষেত্রে কিন্তু আর ওইভাবে দেখানোর সুযোগ নাই, তখন আবার লেআউটটা চেঞ্জ হয়ে আসছে, এটা উপরে গিয়ে নিচে চলে আসছে। এবং এটা অনেক কিছু দেখেন, এটা পাশাপাশি 3টা ছিল, এখন পাশাপাশি 2টা হয়ে এইভাবে অ্যালাইন হয়েছে, দেখা যাচ্ছে এটা আরো মোটা হয়ে গেছে, চেঞ্জ আসছে কি? জি স্যার। দ্যাটস মিন হচ্ছে আমরা এই এই 1170 হচ্ছে ওয়েবসাইটের ওয়েব ভিউর সর্বনিম্ন হিসাবে ধরে কাজ করা হয়। আর এর নিচে যেগুলো আছে সেগুলো আসলে বিভিন্ন রকমের ট্যাব বা মোবাইলের ভিউ গুলো, ট্যাব বা মোবাইলের ভিউ। সো মোবাইল বা ট্যাবের স্ক্রিনে যখন আসে তখন পরিবর্তন আসে, এবং ওই যে পরিবর্তনটা আসে সেটা আমাদের নিজেদের ডিজাইন করতে হয়। এটা আমরা দেখা দিতে হয় যে এই 1170-এর পরের স্ক্রিন গুলো হচ্ছে এগুলো এগুলো এইখান থেকে এটা। আমি আসলে এইটাই জানতে চাইছিলাম যে রেসপন্সিভ এরকম সাইজের ক্ষেত্রে আমরা ডিজাইনের পরে আমাকে সফটওয়্যার অটোমেটিক এরকম কিছু দেয় কিনা, না 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 ম্যানুয়ালি তো না করা না না, যায়। সফটওয়্যারে ওরা করে নেয়, ডেভেলপাররা ওই সাইজটা করে নেয়, বুঝছে? আমরা ডিজাইন দিয়ে দেই এবং ওই অনুযায়ী করে, আর না দিলেও ডেভেলপাররা মোবাইল ভিউ ওরা করে নেয় উপর অনেক নিচে করে। ডেভেলপারকে দিতে হয়, অনেককে দিতে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ডেভেলপার যদি দক্ষ থাকে সেক্ষেত্রে প্রয়োজন হয় না, তবে ইউআই নিয়ে রিস্ক নিতে চায় না কেউই। আবার দেখেন এই যে আইফোন এক্স এর ভিউতে গেলাম, আইফোন এক্স এ কি হচ্ছে, সব কেমন ব্যানার ট্যানার কেমন হয়ে গেছে, এখন মেনু বারও নাই, মেনু বার ইসে চলে গেছে, এইভাবে চলে আসছে, বুঝছে? আসছে সবচেয়ে বাজে জিনিস হচ্ছে মেসেঞ্জারের আইকনটা ভেঙে গেছে, স্টিল আসতেছে। ওই যে এখানে হুম, অনেক ছোট স্ক্রিনের মধ্যে তো 500-তে যদি দেই, 500-তে সমস্যা হওয়ার কথা না, এখন 375 থাকেও না, দিতে হয় না। আচ্ছা, তাহলে ব্যাপারটা বুঝে আসছে আপনাদের মোটামুটি? জি, জি স্যার। জি স্যার। তাও আমাদের ডিজাইনটাকে একদম 1024 পর্যন্ত ঠিক রাখার চেষ্টা করেছে, 1024 পর্যন্ত সেম রাখছে না, তাও ওই যে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, দেখছেন যে নষ্ট হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, ওখানে ডেভেলপার ঠিকঠাক মতো এই সাইজের মধ্যে করে নাই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই স্টাইলে কাজ করি। এখন আমি আজকে যদিও এত কিছু বোঝানোর কথা ছিল না, তারপরও কথা আসছে দেখে বুঝাইলাম। টাফ মনে হচ্ছে আপনাদের কাছে, হয়তো অনেকের কাছে কঠিন, আসলে কঠিন কিছু না, আমরা জাস্ট ডিসপ্লে সাইজ গুলো দেখালাম আপনাদের, যে আসলে ডিসপ্লে পরিবর্তনের কারণে ওয়েবসাইট গুলো কিভাবে পরিবর্তন হয়।
এই জন্যই আমরা ধরেন মোবাইলে একরকম দেখি, তারপর হচ্ছে কম্পিউটারে একরকম দেখি, কম্পিউটারের স্ক্রিনের পরিবর্তনের কারণে এক একজন এক এক রকম ভাবে দেখি, এটাই হয়ে দাঁড়ায়। আচ্ছা, তাহলে আমরা ধরেন এইটুকুর মধ্যেই কাজ করছি। এই হচ্ছে 1920 ডকুমেন্টের মধ্যে 1170, আর হচ্ছে 1440 এর মধ্যে। তো আমরা প্র্যাকটিসের জন্য আপাতত 1440 এর মধ্যেই এই ডকুমেন্টটাতেই কাজ করি। এছাড়া আমরা কলামের ওপাসিটি কমিয়ে দিতে পারবো, কালার চেঞ্জ করে দিতে পারবো, যদি পছন্দ না হয় অন্যান্য কালারও ইউজ করতে পারছি কাজ করার জন্য। এরপর কি আছে আমাদের, আর্টবোর্ড নিলাম, রেসপন্সিভ লেআউট দেখলাম, গ্রিড দেখলাম, গাইড দেখলাম। আর গাইড নিয়ে কাজ করার বিষয়ে যদি হয় তাহলে হলো আমরা ওই যে রুলার ইউজ করেছি হয়তো বা অনেকেই রুলারের কথা জানি। এই রুলার আমরা এখানে কিভাবে নিতে হয়, রুলার এখানে নিতে হলে একদম সহজ নিয়ম। সহজ হচ্ছে রুলার নিতে হয় হচ্ছে যে আমি কাজ যখন একাধিক শেপ রাখি তখন একটা শেপের সাথে অ্যালাইনমেন্ট রাখা বা নানান কিছু রকম কাজ করতে গেলে অ্যালাইনমেন্টটা ঠিক ধরে রাখার জন্য রুলার নিতে হয়। যেমন আমি মনে করছি যে একটা ডিজাইন করলাম, ডিজাইনের মধ্যে এই যে অ্যালাইনটা, এইখানকার অ্যালাইনটা ঠিক থাকবে। ধরেন এই যে প্রফেশনাল লেখার পরে নিচে এই টেক্সটার অ্যালাইনটা ঠিক থাকবে, হ্যাঁ, এক সোজা হবে, উপর থেকে নিচ পর্যন্ত হয়তোবা এই অ্যালাইনটা আমরা মেনটেন করার চেষ্টা করেছি। তখন হয়তোবা একটা রুলার লাগতে পারে, বা উপর থেকে নিচে যদি থাকে সেক্ষেত্রে রুলার লাগতে পারে, নানা ক্ষেত্রে রুলার লাগতে পারে। এখানে রুলারটা নিতে হয় হচ্ছে এই আর্টবোর্ডের এই জায়গাতে আসলে দেখেন এই চেঞ্জ হয়ে এসে আপনাদের এখানে যখন আসতেছি তখন মাউসের পয়েন্টারটা চেঞ্জ হয়ে যায়, দেখেছেন সাইডে যখন আসি, জি স্যার। এই যে দেখুন যেমন এই- সাইডে আসতেছি তখন রুলার গাইডটা চেঞ্জ হয়ে যায়, এবং যখন চেঞ্জ আসে তখন ক্লিক করে ধরে ড্র্যাগ করে দেখেন একটা রুলার চলে আসছে। এটা শুধু দুই পাশ থেকে আসবে স্যার, তাই না? হ্যাঁ, এই যে রুলার চলে আসছে। ইউজুয়াল ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো সাইডে যে রুলার সিস্টেম নাই? না না, ওইভাবে দেয় নাই। এই দেখেন আমি হচ্ছে layers, guide, live, zoom, sections, libraries, no. Arrange, transform, paths, align. আচ্ছা, তাহলে আবার এই পাশ থেকেও যদি নিতে চাই আমি ধরেন এখান থেকে টান দিয়ে এই জায়গাতে একটা দিয়ে দিলাম। এই দুই পাশে দুইটা রুলার লিখলাম, কারণ আমার কাছে দুই পাশটা ঠিক রাখলেই মোটামুটি পুরো ডিজাইনটা কমপ্লিট করে ফেলা যায়। কারণ এত চিন্তা করতে হয় না, ওই গাইড নিয়ে এত চিন্তা করতে হয় না। তারপর গাইড রাখলে হচ্ছে অ্যালাইনমেন্টের অনেক সুবিধা হয় কাজ করতে গিয়ে। এবার আসি কিভাবে বাকি কাজগুলো করবো। রুলার গাইড নিলাম, হ্যাঁ ডিলিট করবো কিভাবে এই লাইনটা? ডিলিট করতেই হবে। না না, বললাম যদি ডিলিট করার প্রয়োজন যদি হয় তাহলে আবার টান দিয়ে ফেলে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটাকে চারপাশ থেকে নেওয়া যায় না স্যার? চারপাশ থেকে হ্যাঁ নেওয়া যায়, এই যে নেওয়া যাচ্ছে। জি স্যার। জি। লক করার সিস্টেম আছে কোনগুলো? হ্যাঁ, লক করা অনেক কিছু লক করার সিস্টেম আছে, আমরা একটু দেখি। এগুলো এমনি তো নড়বে না, টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা, এরপরে আমরা দেখছি হচ্ছে ওকে, এরপর আমরা দেখছি হচ্ছে শেপস গুলো কিভাবে ইউজ করতে। বিভিন্ন রকমের শেপ আছে, মেইনলি আমরা ডিজাইন করতে গেলে শেপের প্রয়োজন হয়। শেপ কোনগুলো, যেমন ধরেন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি আমরা, এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো শেপ আছে, কিন্তু শেপ ছাড়া তো সাধারণত ডিজাইন করা সম্ভব হয় না। শেপ কোনগুলো, যেমন ধরেন এই যে আইকনটা দেওয়ার জন্য একটা গোল শেপ নিতে হয়েছে, তাই না? গোল শেপ, তারপরে এখানে একটা, এগুলো আইকন মাঝখানে, আর বাকিগুলো শেপ নেওয়া হয়েছে। এই যে এখানে এই মেনু বারটা করার জন্য আলাদা করে একটা সাদা শেপ নেওয়া হয়েছে, এবং নিচে একটু শ্যাডো ড্রপ শ্যাডো ইউজ করা হয়েছে, তাই না? জি স্যার। ড্রপ শ্যাডো, আর মাঝখানে লেখা হয়েছে। এবং এখানে আবার রেড শেপ ইউজ করা আছে, রেড একটা রেক্টেঙ্গেল মানে চারকোনা শেপ, এটাও চারকোনা শেপ, এই মাঝখানে এটাও চারকোনা শেপ, এটা আবার গোলাকার শেপ। এরকম ভাবে এই যে দেখেন এখানে চারকোনা করে চারটা শেপ ইউজ করেছে। এখানে দেখেন শেপ শেপ শেপ, এই পুরো অংশটা একটা শেপ, তারপরে এই ছবি যে যতটুকু অংশে প্লেস করেছে ততটুকু অংশে আলাদা একটা শেপ, তারপরে এই যে এখানে রাউন্ডেড টাইপের একটা শেপ,
এখানে একটা রাউন্ডেড টাইপের একটা শেপ, এই জায়গায় রেক্টেঙ্গুলার টাইপের মানে চারকোনা টাইপের এই একটা এগুলো হচ্ছে এই শেপের মধ্যে কালার আছে, এই শেপের মধ্যে আবার কালার নাই, এগুলোর মধ্যে আবার আউটলাইন স্টক দেওয়া মানে চারদিকে স্টক দেওয়া শুধুমাত্র, আর কালার নাই, এটা আবার একরকম ভাবে। তো এই যে শেপের ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই যে যে কোনো একটা কাজ করতে গেলে প্রয়োজন হবেই, যে কোনো ডিজাইন করতে গেলে যে কোনো ওয়েবসাইটের মধ্যে যে ওই অংশগুলো শেপ রাখছে, এই অংশগুলো শেপ রেখেছে, শেপ রয়েছে, শেপ ছাড়া ডিজাইন আসলে সম্ভব না। শেপ কোত্থেকে পাবো? এই শেপগুলো পাবো হচ্ছে এই যে টুল বারের এখান থেকে দেখেন রেক্টেঙ্গুলার আর শর্টকাট কি আর। তো আমি যদি আর প্রেস করি কিবোর্ড থেকে আর প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে এখানে একটা এই চলে আসছে, এই রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করে নিয়েছে। আমি এখানে ক্লিক করলাম, আর প্রেস করলে আবার এখানে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে? জি স্যার। আর এটা হচ্ছে রেক্টেঙ্গুলার বলতে হচ্ছে চার কোনা ধরনের কোন শেপ চাইলে, যেমন এই যে এরকম চার কোনা টাইপের, আর হচ্ছে ইউআই কিট তো ডাউনলোড করা যেত অবশ্যই, এই কিটটা রিকনেক্ট দেখেন কত কিট দিচ্ছে ওরা, অভাব নাই কিটের। দেখেন হ্যাঁ এগুলো সব ফ্রি। এই যে দেখেন পুরো বানানো ওয়েবসাইট, পুরো বানানো একটা অ্যাপস, পুরো বানানো বিভিন্ন রকমের অ্যাপস ওয়েবসাইট থেকে শুরু করে নানান কিছু একদম সম্পূর্ণ কমপ্লিট বানানো। এগুলো মেইন ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে এগুলোকে চাইলে আবার ইউজ করতে পারবেন বা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারবেন সবকিছু। যেমন ধরেন এই যে আপনার এটা কি, এটা হচ্ছে ডিজাইন ওয়েবসাইট এন্ড অ্যাপ প্রোটোটাইপ ফর ই কমার্স উইথ পুল, এটা কি কিটস গুলো না? হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এন্ড মোর, অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং নানান কিছু। ধরেন আমি এটাকে ইনস্টল করব, ডাউনলোড করলাম, সে বলছে ডাউনলোড করে ফেলো। ডাউনলোড করার জন্য আমি বললাম যে আপাতত ডেস্কটপের মধ্যে রাখি, এইখানে রাখি। এই এটা হচ্ছে রার ফাইল ডাউনলোড হচ্ছে, সবই ডাউনলোড করা যাবে সব, আর অনেক আছে ও গ্রুপে ওয়েবসাইটে সার্চ করলে আর অনেক পাওয়া যায়। এগুলো হচ্ছে কিট। কিছু কিছু কিট আমরা ডাউনলোড করে ইউজ করি কারণ হচ্ছে কমন কিছু ব্যাপার থাকে ওয়েবসাইট গুলোর মধ্যে, একদম কমন যেগুলো সব ওয়েবসাইটেই থাকে, সব ওয়েবসাইটেই থাকছে। কমন গুলোর মধ্যে কি, যেমন ধরেন এই যে আপনার এই যে ওয়েবসাইটের বারটা, তারপর হচ্ছে এরকম সার্চ বক্স, তারপর হচ্ছে এই এই আইকনস গুলো, তারপর হলো আপনার এই যে কার্ড গুলো, চারকোনা শেপ গুলো, বাটন গুলো, এগুলো তো কমন। তারপর হচ্ছে লগ ইন করা, লগ ইনের স্ক্রিন গুলো, লগ আউটের স্ক্রিন গুলো, এগুলো আমাকে বারবার তৈরি করার কোনো প্রয়োজন নাই। এই যে এগুলো বারবার তৈরি করার প্রয়োজন নেই, এগুলো পাওয়াই যায় বা একই রকমেরই হয়, প্রায় সব ওয়েবসাইটে একই রকমেরই হয় ইসের ক্ষেত্রে। আচ্ছা আমি দেখেন ওপেন করছি, একদম পুরো ফুল ডিজাইনটা আমাকে দিয়ে দিয়েছে, দেখাচ্ছে? ফুল ডিজাইনটা দিয়ে দিল না? জি স্যার। একদম ফুল ডিজাইনটা দিয়ে দিয়েছে। আমরা এই ফুল ডিজাইনটা নিয়ে কাজ করে করে দেখতে পারবো বা কে কত সাইজ ইউজ করেছে, সে ফুল সাইজ কত, দেখেন 1440 ইউজ করেছে, দেখাচ্ছে? জি স্যার। 1440 ইউজ করেছে, এবং 1440 যে ইউজ করেছে সে আসলে কাজ করেছে কতটুকুতে সেটা যদি আমরা দেখতে চাই, দেখি তো আমরা একটু লেআউট নিয়ে, লেআউটের মধ্যে 135 দিয়ে কি হয়, এই তো এই যে এতটুকুর মধ্যেই কাজ করছে, আমরা যেটা বললাম আপনাদের। ঠিক আছে, ওই সেম সাইজ আমি যেটা বললাম 1470 কাজ করেছে, সেম দেখাচ্ছে, একদম এই দিক থেকে কাজ করেছে না, এইটুকুর মধ্যে কন্টেন্ট রাখছে না, এর ভিতরেই সমস্ত কন্টেন্ট গুলো রাখছে, এর ভিতরেই সবকিছু কাজ করছে। এইভাবেই মূলত কাজগুলো হয়। পুরো ডিজাইন দিয়ে দিয়েছে, এখান থেকে অনেক মডিফাই করে কাজ করার সুযোগ আছে। ওয়াইফাইও দিয়ে দিয়েছে সাদা কালো। আচ্ছা বাদ দেই এগুলো, এখন না, এগুলো এখন ডাউনলোড করার প্রয়োজন নেই আপনাদের, আগে নিজে নিজে কাজ করেন। চলেন তাহলে আমরা এই শেপ গুলো নিচ্ছি হচ্ছে এখান থেকে। রেক্টেঙ্গুলার শেপ ড্র করে কিভাবে, শেপ ড্র করতে হলে জাস্ট ক্লিক করে মানে মাউস ক্লিক করে ধরে রেখে এভাবে ড্র্যাগ করতে হয়, টান দিচ্ছি, ঠিক আছে? মাউস ক্লিক করে ধরে রেখে এরকম ড্র্যাগ করলাম, টান দিলাম, টান দিয়ে আমার এই অংশটাকে একটা শেপ পরিণত হলো। এই যে দেখেন একটা শেপ হয়ে গেল, শেপ। স্যার এখন এটার ভিতরে কালার দেব কিভাবে? সবই দিব স্যার, একটু অস্থির নাই, একটু স্থির হই। মাত্র শেপটা তৈরি করছে, আর দেখাই। আচ্ছা এখানে ফ্রি স্টক আছে। আচ্ছা তাহলে দেখেন
এই যে শেপটাকে তৈরি করলাম আমরা, এই শেপটাকে এরকম একটা হইলো, এরকম ভাবে আমি এই রেক্টেঙ্গুলার শেপ নিয়ে এতটুকু এইভাবে, তারপর হচ্ছে এইভাবে, যতটুকু আমার ইচ্ছা, যেভাবে ইচ্ছা আমি সেইভাবে করতে পারবো, শেপ নানা রকমের শেপ নিতে পারবো। আবার এই সিলেকশন টুল ধরে ধরে এখানে ক্লিক করব, ডিলিট, ক্লিক, ডিলিট, ক্লিক, ডিলিট, আচ্ছা ক্লিক করে করে ডিলিট, মানে আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবো। আর এই টুলটা দিয়ে সবগুলো আমরা হচ্ছে একসাথে শেপ select নিতে করা পারবো। যাবে না ক্লিক করে? জি স্যার বললাম এইখানে সবগুলো একসাথে করে হ্যাঁ ডিলিট হ্যাঁ, করা যাবে? একসাথে করা যাবে, একসাথে করা যাবে। আচ্ছা শেপ নিলাম, আবার শেপ স্যার আমি নিচ্ছি। ভুলবশত যদি ডিলিট হয়ে যায় সেটা আমি ব্যাক করব, মানে স্টেপ ব্যাকে কিভাবে যাব? ও আচ্ছা দেখাচ্ছি। ধরেন হচ্ছে আমি এইভাবে শেপ তৈরি করলাম, তৈরি করার পর আমার মনে হচ্ছে যে এইটা ডিলিট করে দিলাম। আবার যদি মনে পড়ে যে না ডিলিট করাটা ভুল হয়ে গেছে, কন্ট্রোল জেড দিলে ব্যাকে চলে যাবে, কন্ট্রোল জেড। ফটোশপ ইলাস্ট্রেটর সিস্টেমে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই সিস্টেমে আছে, জেড দিলে পিছনে চলে যাবে। দেখেন কত চমৎকার করে একদম সেম গ্যাপের মধ্যে সবকিছু সুন্দর করে প্রেজেন্ট করা গেল। আচ্ছা আমরা কপি করছি কিভাবে, এক একটা অবজেক্টকে কপি করার জন্য আমি অল্টার প্রেস করে ধরে রেখে শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে এভাবে ড্র্যাগ করলে আমরা দেখবো যে একটা কপি হয়ে গেছে। হ্যাঁ, আবার এই দুইটাকে সিলেক্ট করলাম, এই ক্লিক, আবার শিফটে ধরে এটাতে ক্লিক, এটাতে ক্লিক, আবার শিফটে ধরে এটাতে ক্লিক। তাহলে একাধিক শেপকে সিলেক্ট করার জন্য, কি করছি, ক্লিক, শিফটে ধরে আরেকটা ক্লিক, ক্লিক করে অল্টার প্রেস করে ধরে রেখে এভাবে ড্র্যাগ করছি, এই দুইটাই হবে। জি আচ্ছা জি স্যার। স্যার একটা কথা ছিল। ইয়েস প্লিজ। স্যার আমাদের এই যে গ্যাপটা, একটা রেক্ট্যাঙ্গেল থেকে একটা রেক্ট্যাঙ্গেল যে উপর নিচ গ্যাপটা অ্যাকুরেট আছে, যদি আমি আশাপাশি গ্যাপটাও সেম করতে চাই সেক্ষেত্রে কি কোনো ইয়ে দিয়ে করতে হবে নাকি আমাদের হাতে? এই যে পাশাপাশি গ্যাপ তো সেমই আছে, পাশাপাশির সাথে আমি নিচের গ্যাপটা আমি সেম করতে চাচ্ছি। এই যে দেখেন, আচ্ছা তাহলে এটা করা যাবে সহজে। এই দেখেন দুই পাশে 30 করে গ্যাপ আছে, কারণ আমি তো জানি যে গাটার সাইজ হচ্ছে 30, তাই না? জি 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 স্যার 30 আছে। তা আমি এখন মনে করতেছি যে এই গ্যাপটাও সমান রাখবো। জি সেক্ষেত্রে যেটা করতে পারি তা হচ্ছে, আমরা যখনই শেপে সিলেক্ট করি এবং অল্টার প্রেস করে ধরে রাখলে দেখেন শেপটার চার দিক থেকে কত গ্যাপে আছে দেখাচ্ছে। জি স্যার। এই পাশ থেকে 235 আছে, এই পাশ থেকে 235 গ্যাপ আছে, নিচে আছে 393, উপরে আছে 409। এখন এই যে অল্টার প্রেস করে ধরে রাখার পর আমাকে যে দেখাচ্ছে এগুলো, অল্টার প্রেস করে ধরে রেখে যদি আমি এই শেপের উপরে মাউসটা নেই তাহলে দেখাচ্ছে উপর থেকে নিচে কত আছে, 26 পিক্সেল। দ্যাটস মিন হচ্ছে আমি যখন কোন একটা শেপকে সিলেক্ট করার পর অল্টার প্রেস করে ধরে রেখে অন্য একটা শেপ বা অন্য একটা অবজেক্টের উপরে মাউসটা রাখবো, তখন ওটার থেকে ওটার কত দূরত্ব হচ্ছে সে দেখাবে। দেখাচ্ছে দূরত্বটা, গ্যাপ। তাহলে আমি যখন 26 অন করে রাখলে দেখা যাবে না কয়টা পিক্সেল পর্যন্ত আমি নিয়েছি, মানে উনি যেটা বললো। বুঝলাম না। ওই যে গ্রিড ফার্স্ট টাইম দেখালেন না স্যার, লেআউট এর আগে গ্রিড, মানে ওখানে যে বক্স ছোট ছোট পিক্সেল হ্যাঁ আকারে ওইটা তো করা যাচ্ছে, ওইটা দেখেন ওখানে এখন তো আমার নাই, ওটা আমি নিচ্ছি না, তাই না? তাহলে তো আর তাহলে উপায় কি? মানে তাহলে উপায় আছে, আমি যদি চাই ওইটাকে আমি নিতে পারবো। হ্যাঁ মানে হ্যাঁ, শুরু থেকে নিয়ে কাজ করতে হবে নাকি যে আমি যদি লেয়ার যে কোনো ইচ্ছা, যে কোনো সময় নিয়ে এখন দেখেন অল্টার প্রেস করে পর কত দেখাচ্ছে, 26 দেখাচ্ছে। তো আমি কি করব, জাস্ট কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে নিচের দিকে চলে যাব। এই যে আমি 2-3 অ্যারো প্রেস করলাম, কিবোর্ডে যে অ্যারোটা আছে, টপ অ্যারো, বটম অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, ডানে বামে যাওয়া, উপরে যাওয়া, নিচে যাওয়া, আমি এখন এটা ফিক্স করে নিলাম 30 হচ্ছে 30। এরকম ভাবে আমার এটা যদি দূরও হয়ে যায়, মানে আপ অ্যারো ডাউন অ্যারোতে স্যার 1 পিক্সেল করে যাবে। হ্যাঁ 1 পিক্সেল করে যাবে না, তাহলে এটা তো খারাপ কি? আমি যদি এভাবে যাই, অথবা আমি ধরেন এইভাবে যদি যাই, অটোমেটিক্যালি তারা একটা দেখায় যে আপনার সমান হয়েছে। হ্যাঁ দুইটা নেওয়ার পরে হ্যাঁ শিফটে প্রেস করে যদি যখন যান তখন আপনি একটা গ্যাপ নিলে পরেরটা দেখাবে যে এটা সমান হয়েছে। প্রথম গ্যাপটার ক্ষেত্রে ওইভাবে সিলেকশন করে দিতে হবে। এটা আপনার মিলাতে হবে যে কতটুকু রাখতে চান। আচ্ছা এই হলো হচ্ছে আমার একটা রেক্টেঙ্গুলার শেপ। আমি লেআউটটাকে আপাতত অফ করে রাখি, হাইড করে রাখি।
রেক্টেঙ্গুলার। এছাড়া আরেকটা শেপ আছে, এটার নাম হচ্ছে ইলিপস। নাম কি? ইলিপস। ইলিপস। ইলিপস হচ্ছে এরকম গোল কিছু তৈরি করার জন্য, গোল শেপটা করে দিলাম। নরমালি ভাবে এভাবে আমরা ইলিপস তৈরি করতে পারি, অথবা আমি যদি শিফট ধরে করি বা শিফট অল্টার একসাথে ধরে করি, তাহলে রেশিও ঠিক রেখে চারদিক থেকে সমান ভাবে একটা পুরোপুরি পূর্ণাঙ্গ সার্কেল হবে। ঠিক আছে? একটা হচ্ছে আমি নরমালি ভাবে কোনো কিছু প্রেস না করে কিবোর্ডের করছি, এটা ডিমের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বিভিন্ন রকমের চ্যাপ্টা ট্যাপ্টা। আর যদি আমি শিফট বা শিফট অল্টার একসাথে ধরে রেখে ছোট বড় করি, তাহলে একদম রেশিও পারফেক্ট একটা সার্কেল হবে। হচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে পারফেক্ট সার্কেল করার জন্য আমরা এই কাজটা করতে পারছি। আবার হচ্ছে এগুলাকে ধরলাম, সবগুলাকে একসাথে ধরে এইভাবে বাইরে ক্লিক করে, এভাবে ক্লিক করে ধরে ড্র্যাগ করে ধরে ডিলিট করে দিলাম। এরপরে আছে কি? এরপর হচ্ছে ট্রায়াঙ্গেল। নাম কি? পলিগন। পলিগন। পলিগনে ক্লিক করলাম, পলিগনে ক্লিক করে পলিগনে এরকম পলিগন টাইপের ডিজাইন করলাম। দেখাচ্ছে? এখানে আরো কিছু আছে, আমরা একটু একটু করে দেখবো, সবই দেখবো। এটাকে শেষ করি টুল গুলাকে। সেগুলো হলো, আচ্ছা এরপরে আসি হচ্ছে নিচে একটা টুল আছে, নাম হচ্ছে লাইন টুল। নাম কি? লাইন টুল। লাইন টুল। লাইন টুলে ক্লিক করলাম, লাইন টুলে ক্লিক করার পর এটা হচ্ছে সিঙ্গেল একটা লাইন তৈরি করার জন্য আমি লাইন টুলটা ব্যবহার করতে পারি। সিঙ্গেল লাইন। জি স্যার। সিঙ্গেল লাইন একটা বর্ডার হিসেবে ক্রিয়েট হয়, আমরা চাইলে পরবর্তীতে বর্ডার গুলো বাড়াতে কমাতে পারি সিঙ্গেল লাইন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে। বড় করলাম, এটা ছোট করে নিলাম একটু। আচ্ছা, একটু যাদের এখানে নয়েজ হচ্ছে তারা প্লিজ সাইলেন্ট করে না। দেখেন অটোমেটিক দেখাচ্ছে। জি স্যার। আচ্ছা, এই হচ্ছে লাইন তৈরি করার ক্ষেত্রে। আচ্ছা, পেন টুলে পরে যাচ্ছি, এর আগে আমি কালার করা বা আদার্স কিছু দেখাচ্ছি। হ্যাঁ, আবার চলেন। শেপ যখন আমরা নেই, শেপের মধ্যে আমাদের অনেক কিছু চাহিদা থাকে, যে এই শেপটাকে আমি নানান রকম ভাবে চেঞ্জ করব বা কালার দিব। যেমন এখানে দেখতে পাচ্ছি শেপের সবগুলো সাদা হলো একটা রেড, এবং এগুলোতে আউটলাইন দেওয়া আছে। আবার কালার তো চেঞ্জ করা আছেই, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের কালার দেওয়া আছে। এখানে গ্রে কালার দেওয়া আছে, এখানে হোয়াইট কালার দেওয়া। আবার হচ্ছে শেপ গুলোকে আমি রাউন্ডেড করতে চাইতে পারি, যে বিভিন্ন রকমের রাউন্ড টাইপের শেপ হবে, একরকম না রাউন্ড টাইপের, এই যে এরকম রাউন্ড টাইপের শেপ, এরকম রাউন্ড টাইপের শেপ হবে। আমরা এই সমস্ত কাজগুলো কিভাবে করবো? এই যে দেখেন স্ল্যাকের এই এই যে বাটনটা, এবং বাটনটার এখানেও হালকা করে কর্নার দিয়ে রাউন্ড আছে, রাউন্ড দেখায়? জি স্যার। রাউন্ড আছে। এই যে রাউন্ডটা করব কিভাবে, বা এই ধরনের কাজগুলো আমরা যদি এই সরি এটাতে যাই, যাওয়ার পর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অপশন আছে, যেটা হচ্ছে ট্রান্সফর্ম। আমরা তো অলরেডি ট্রান্সফর্ম সম্পর্কে ধারণা আছে, ট্রান্সফর্ম ধারণা আছে না? জি স্যার। যেমন আমি 500 যদি দেই, শেপের সাইজ এখন 500 হয়ে যাবে, যেমনটা আমি ফ্রেমের করতে পেরেছি এবং ইন্ডিভিজুয়াল শেপ গুলোতেও করতে পারি। 500 হয়ে গেল। আমি যদি হাইট বলি 200 নিব, 200 দিলাম, 200 হয়ে গেল। জি স্যার। আচ্ছা, এক্স ওয়াই হচ্ছে উপর থেকে কতটুকু দূরত্বে আছে আর ডান থেকে কতটুকু দূরত্বে আছে। হ্যাঁ, আমি যদি এটা বাড়াই তাহলে দেখেন উপর নিচে, এই সরি ডানে ডানে বামে করতেছে, কমালে ওদিকে যেতে থাকবে, বাড়ালে ওদিকে যেতে থাকবে। যেমন আমি 135 দিলাম, 135 একদম এই কাটা কাটা এখানে চলে আসলো, আসে। আর হাইট হচ্ছে উপর নিচে, মাইনাসে দিলে নিচে উপর দিকে যাবে, নিচের দিকে যাবে, আর হচ্ছে সরি নিচের দিকে নামতেছে হচ্ছে আপনার প্লাসে দিলে, হ্যাঁ বাড়ালে, আর হচ্ছে নিচের দিকে দিলে হচ্ছে উপরে যাচ্ছে, মাইনাস ভ্যালু আর কি। হ্যাঁ, সো এটা মাইনাসও করা যায়। আর এই ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোটেট। কি এটা? রোটেট। রোটেট কি? একটা জিনিসকে রোটেট করতে হতে পারে না আমার, এরকম ঘোরানো ফেরানো। এখন আমরা তো ম্যানুয়ালি করতে পারি, যেমন ধরেন ম্যানুয়ালি করতে পারি কি, কর্নারে যদি আসি, কর্নারে এসে এভাবে ক্লিক করে ম্যানুয়ালি করতে পারি। আমরা যদি চাই যে না ম্যানুয়ালি করবো না, একটা নির্দিষ্ট প্যাটার্নে হয়তো বা সব এই ডকুমেন্টের মধ্যে যত রোটেট হবে তত নির্দিষ্ট একটা ডিগ্রিতে হবে, সেক্ষেত্রে এখানে দিয়ে দিলাম, ধরেন আমি বললাম যে 30 ডিগ্রি করে হবে, 30 হয়ে গেল 30। আর এইভাবে হয়েছে, আমি যদি -30 দেই, -30 তাহলে এইভাবে হবে, উল্টা দিকে। তাহলে আমি হয়তো পরবর্তীতে যখনই কোন একটা শেপ বা কিছু করছি, এটাতে
আমরা -30 দিয়ে দিলাম, তাহলে একই সমান হওয়ার সম্ভাবনা রইলো বা একই সমানই হবে। জি স্যার। একই হয়েছে? জি স্যার। তাহলে এটা হচ্ছে ডিগ্রি, অথবা আমরা ধরলে এইভাবে চেঞ্জ করা যায়। আর এইভাবে তো বড় ছোট করা যাচ্ছেই, ধরে ধরে এই পয়েন্ট গুলোতে ক্লিক করে টান দিয়ে তো বড় ছোট করা যাচ্ছেই। এটা মানে মাঝের পয়েন্ট ধরে টান দিলে মানে কার্ভ হবে, তাই না স্যার? দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ফ্লিপ ফ্লিপ এটা পরে দেখাই। এরা হচ্ছে নিচে আসি, নিচে আসলে এটা তো ওপাসিটি কমানো, এটা পরে দেখাচ্ছি। আগে শেষ করিয়েছে ফিল, ফিল কালার, ফিল, ফিল এন্ড বর্ডার, এই দুইটা অপশন হচ্ছে কালার দেওয়ার। ফিল হচ্ছে মাঝখানের অংশটা, আমরা বলি না জায়গাটা ফুলফিল করো, জি স্যার। জায়গাটা ফুলফিল মানে কি ভরে ফেলো নাকি, জি জি স্যার। স্যার। ফুল করে না। আচ্ছা, এই ফিল হচ্ছে এই মাঝখানের অংশটা, মানে এটা হচ্ছে একটা এরিয়া, আর এরিয়ার মাঝখানের অংশ যে কালার অংশটা আছে সেটা কি ফিল দিব। ক্লিক করছি, ক্লিক করে বলছি রেড কালার, ক্লিক করে বলছি ব্ল্যাক কালার, অথবা বলছি গ্রিন কালার। গ্রিন কালার যদি এখানে ক্লিক করি আসে নাই, কেন আসে নাই? কারণ আমার এখানেও ক্লিক করতে হবে। দেখেন এখানে আমি অনেক রকমের কালার পাই, এই যে নানা রকমের কালার, রেড, পিঙ্ক, গ্রিন, ব্লু, নানান রকমের কালার আছে। এবং এটাগুলো শেড নিতে পারবো, লাইক ধরেন আমি একটু ডিপ শেড নিতে চাচ্ছি, আমি টিন নিতে চাচ্ছি, আমি টোন নিতে চাচ্ছি, এরকম ভাবে আমি শেড নিতে পারবো, কাজ করতে পারবো। স্যার এবং এখানে আমি কোড গুলো আসছে। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি এক্স্যাক্টলি ইনস্টাগ্রামের যে থিম ব্র্যান্ড কালার আছে আমি ওইটা নিতে চাচ্ছিলাম, তখন কি করতে হবে? সেক্ষেত্রে ইনস্টাগ্রামের ব্র্যান্ড কালারের কোডটা কি আছে সেটাকে নিয়ে এসে এইখানে কোডটা দিতে হবে। তাহলে কি আমি এক্সাক্ট কালারটা পেয়ে যাব? হ্যাঁ, এক্সাক্ট কালারটা, যেমন ধরেন আমি লিখলাম, ইনস্টা তো অনেকগুলো কালার, ওইটা তো স্যার গ্রেডিয়েন্ট না স্যার, ফিল এটার। আচ্ছা ইনস্টাগ্রামের লোগো যেটা আছে সেটার আসলে অনেকগুলো কোড আছে। হ্যাঁ, কার আর শোনা স্যার যায়? আউট আউট সাউন্ড আসতেছে স্যার, গান বাজতেছে কার? সোহেল আফরাজি রাজ, স্যার আমার না তো। আরেকজন ছিল তাহলে মৃদুল। মৃদুল সাহেব আপনার এখানে নয়েজ হয়, আপনার একটু খেয়াল রাখা উচিত। স্যার এখানে যেহেতু কালারের কথাটা আসলো, এখানে কি আমাদের সব কাজ কি RGB, CMYK অথবা গ্রেডিয়েন্ট 3 ধরনের ব্যবহার করা যাবে? এখানে কোনো কিছু নাই, একটাই কালার RGB। ও, এটা তো আর প্রিন্ট হবে না। এটা খুবই খুশি সংবাদ স্যার। এখানে এত কিছু নিয়ে চিন্তা করার কিছু সময় নাই। জি স্যার। আচ্ছা এরপর দেখেন, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি কালার কোড, ওই যে বললাম যে কালার কোড ওদের আছে, যেমন অনেকগুলো কালার কোড আছে, ওরা রেড, ভায়োলেট, পার্পলটা, ইয়েলোটা, অরেঞ্জটা, ঠিক আছে? আচ্ছা ব্র্যান্ড কালার গুলো, সো আমি ধরেন আমি ওদের যে রেড ভায়োলেট যেটা আছে সেটা নিতে চাচ্ছি, অথবা ইয়েলো বা অরেঞ্জটা নিতে চাচ্ছি, বা পার্পলটা। ধরেন পার্পলের এই যে হ্যাশ কোড, এই কোডটা নিয়ে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে এই জায়গাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এন্টার প্রেস করছি, পার্পল চলে আসে। জি স্যার। সো ওদের কোডটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি এইভাবে। এখন আমি যদি মনে করি এখন কোডটা করেছি, এখন সেভ করব, প্লাস সেভ হয়ে গেছে, সেভ জি স্যার। সেভ স্যার হয়ে এটা গেল। কি সবসময় থাকবে কালারটা? সবসময় থাকবে বলতে হচ্ছে আপনার এই ডকুমেন্টের মধ্যে থাকবে। এই ইউএক্স এর বিষয়টা হচ্ছে কি, আপনার একটা প্রজেক্ট ভিত্তিক, আপনার এক প্রজেক্টের জন্য একটা ডকুমেন্ট রাখেন। হ্যাঁ, একটা ডকুমেন্ট রাখেন, ওই প্রজেক্টে যা যা সেভ করবেন, যা যা রাখছেন শুধু ওই। শুধু ওইটার জন্য কাজ করবে শুধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য কাজ করে। স্যার ধরেন যে আমরা এই প্রজেক্টটা কেটে দিলাম, তাহলে কি পরবর্তীতে আমি ওপেন করবো তখন কি প্রজেক্টে সবকিছু যেভাবে আমি সিলেক্ট করছি অথবা যে প্লাস করলাম এটা কি থেকে যাবে এই কালারটা? না না, থাকবে না, এটা শুধু ওই প্রজেক্টের জন্য। ওই প্রজেক্টটার ফাইলটা আপনি যেখানেই পাঠান, যে যতদিনই থাকুক এটা এইভাবেই থাকবে। ও জি। না যে আপনি বলছিলেন যে আবার নতুন একটা প্রজেক্ট করলে তো নতুন ডকুমেন্ট নিব না? জি জি, সেভের কথা বলছিলেন তো এই জন্য বলছিলাম গুগল ড্রাইভ নাকি সেখানে সেভ হয়ে যায়। না না, গুগল ড্রাইভে সেভ হয় না।
তবে লাইব্রেরি সেভ করে রাখা যায়, ওটা আলাদা বিষয়, ওটা পাবলিকলি সেভ করে রাখতে পারবেন আপনি। আচ্ছা, এখন আমরা এই কালার দিলাম, এখান থেকে আমরা আরজিবি কালার কোড দিতে পারি। আরজিবি কালার কোডটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা ওরা দুইটা কালার দিচ্ছে, একটা হচ্ছে হ্যাশ কোড আর একটা হচ্ছে আরজিবি কালার কোড আছে। কত ভ্যালু? 138 58 135 এই ভ্যালুটা দিয়েছে এখানে। 138 58 35 আছে, সরি 85। 85 জি হ্যাঁ স্যার 85, হ্যাঁ 85 আসছে আরজিবি স্যার কালার কোড। আসছে সো এইচএসবিও আরেকটা কালার কোড আছে, এই কালার কোডটা পেলেও এখানেও দেওয়া যাবে। হ্যাঁ, স্যার এইচএসবি তে এটা কি? এই হিউ স্যাচুরেশন ব্রাইটনেস, আচ্ছা এটাও একটা কালার কোড। এটাও যদি কালার কোড পান সেক্ষেত্রে ওইটাও দেওয়া যাবে। ওয়েল, এবার আসে হচ্ছে এই যে কালার গুলো চাইলে আমরা ওপাসিটি কমাতে পারবো। এই যে ডান দিকে আছে ওপাসিটি, দেখা যাচ্ছে ফিল কালার কমানো, ফিলের যে ওপাসিটিটা আছে এটা এখানে, ওপাসিটি কমানো বাড়ানো। এই হচ্ছে আমার সলিড কালারের ক্ষেত্রে। এবার অনেকের প্রশ্ন থাকে, স্যার আমি গ্রেডিয়েন্ট কিভাবে দিব? গ্রেডিয়েন্ট কালারটা তো আমরা বুঝি, গ্রেডিয়েন্ট বুঝে না? গ্রেডিয়েন্ট জি কালার স্যার কি? জি জি গ্রেডিয়েন্ট কালারটাকে আমরা কিভাবে দেখাবো, এখানেই গ্রেডিয়েন্টটা আছে। এই যে এখান থেকে কালার, এই কালার আর এই কালার সেম না। এই যে দেখেন এই যে বাটনটা, এটা গ্রেডিয়েন্ট কালার আছে না? জি স্যার রেড থেকে একটা পার্পল কালার আসছে, জি স্যার এটা কিন্তু এক না, এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। দুই বা তার অধিকের কালার গুলোর মিশ্রণে একটা কালার তৈরি গ্রেডিয়েন্ট করে। বলা হ্যাঁ, হয়। এবং গ্রেডিয়েন্ট গুলো অনেক ইফেক্টিভ হয় এবং গ্রেডিয়েন্টের ইউজেসও অনেক বেশি ইউআই এর মধ্যে। প্রচুর ইউজ দেখা যায়। কিভাবে করব গ্রেডিয়েন্টটা? এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এই ড্রপ ডাউনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, দেখাচ্ছে? জি জি তিনটে আছে, লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গুলার, এই তিনটাই আছে, এর বেশি নাই। লিনিয়ার দিচ্ছি, এই যে লিনিয়ার হয়ে গেল। এবং আমি যদি এটা এইভাবে দেই, সরি লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই দেখেন পয়েন্টটা, এই যে পয়েন্টটা আছে, পয়েন্টটাকে আমি মুভ করতে পারছি। জি জি পয়েন্টটাকে আমি চাইলে নিজের মতো করে মুভ করতে পারবো এবং নিজেদের মতো করে কাজ করতে পারবো এটাকে নিয়ে। আবার ধরেন হচ্ছে আমি বলছি যে এই যে পয়েন্টে এটা হচ্ছে একটু ব্রাইট কালার লাইটটা, আর এটা হচ্ছে ডিপটা। আমি বলছি লাইট কালারটাকে আরেকটু লাইট করে দেব, লাইট হয়ে গেল। আমি বলছি ডিপ কালারটাকে আরেকটু ডিপ করে দেব, বা এটা আরেকটু এরকম করে দেব, হয়ে গেল। বা এই কালারটাকে, মানে এই ডিপ কালার যেটা আছে সেটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি বলছি এটা রেড হবে, হয়ে গেছে রেড। জি স্যার আমি যদি এটা এখানে রাখি আর এটা এখানে রাখি, সো এই ক্ষেত্রে দেখা যায় যে আমি এখন এই পয়েন্টটা সিলেক্ট করলাম, পয়েন্ট সিলেক্ট করে আমি বললাম এটা পার্পল টাইপের কিছু দেই। স্যার তাহলে আর কালার এড করতে গেলে এটা কিভাবে? এই যে কালার যদি অ্যাড করতে চাই, ধরেন আমি মাঝে আরেকটা কালার দিতে চাই, সাধারণত গ্রেডিয়েন্টের ইউআই এর ক্ষেত্রে গ্রেডিয়েন্টে এত কালার থাকে না, দুইটাই থাকে। আর যদি আমি মাঝে আরেকটা কালার দিতে চাই সেক্ষেত্রে আর যেটা করতে হবে আমাদের তা হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, চলে আসছে পয়েন্ট আরেকটা, জি জি স্যার আরেকটা ক্লিক হয়ে গেছে পয়েন্ট আরেকগুলো। জি 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 স্যার এই পয়েন্টটাতে ক্লিক করে আমি কালার চেঞ্জ করে দিলাম, এই পয়েন্টে ক্লিক করে কালার চেঞ্জ করে দিলাম, এই পয়েন্টে ক্লিক করে কালার চেঞ্জ করে দিলাম, হইলো? জি স্যার আবার দরকার নাই তাহলে ধরে ধরে টান দিবেন, ধরে ধরে টান, ধরে ধরে টান, শেষ। যেভাবে নিয়ে আসছেন যেভাবে আবার পাঠিয়ে দিবেন, ধরে ধরে টান। ক্লিয়ার? জি স্যার পারা যাবে? জি Yes, স্যার sir. আচ্ছা, এটা হচ্ছে সহজ, গ্রেডিয়েন্ট ইউজ করা একদম সহজ ইউজ করা যাচ্ছে। আর গ্রেডিয়েন্টের ম্যাচিংটা অনেক ইম্পর্টেন্ট, গ্রেডিয়েন্ট কালার ম্যাচিং অনেক ইম্পর্টেন্ট। গ্রেডিয়েন্ট ম্যাচিং নিয়েই দেখা যায় যে অনেক দিন পর্যন্ত ভাবতে হবে আপনাদের। অনেক ওয়েবসাইটও আছে যেখানে ম্যাচ কালার দেখায়, ম্যাচ কালার। আচ্ছা, এখানে আছে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে মাঝখানে হবে, গ্লোব সেন্টার দেখাচ্ছে সেন্টারে। জি স্যার সেন্টার থেকে এবং আমি এটা কালার চেঞ্জ করি তাহলে আরো ভালো বোঝা যাবে। সেন্টার থেকে হচ্ছে এটা গ্রেডিয়েন্ট কালার, এইভাবে হচ্ছে। আমি এটাকে অংশটা ছোট করতে পারবো, বড় করতে পারবো, অথবা হচ্ছে আমি ডানে একটু এদিকে রাখতে পারবো, এদিকে রাখতে পারবো। আমরা চাইলে নিজেদের মতো করে মুভ করতে পারবো, এটার কোনো সমস্যাই না। আচ্ছা, সেন্টার একদম সেন্টার। এখানেও কালার অ্যাড করা যাবে, নানান রকমের কালার করা আছে। জি স্যার আবার ধরে ধরে টান দিয়ে ডিলিট করে দেব। এ হচ্ছে রেডিয়াল। লিনিয়ারটা হচ্ছে পাশাপাশি,
হবে আর হচ্ছে রেডিয়াল হবে, সেন্টারে হবে সব গোল করে করে। অ্যাঙ্গুলার হচ্ছে এক অ্যাঙ্গেল, এই যে এইভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেল আর কি। এখান থেকে শুরু হয়েছে 360 ডিগ্রি ঘুরে এসে এখানে এসে শেষ হয়েছে। বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে আর কোনো কিছু আছে জানার? এখানে তেমন কিছু নাই, আমরা এটা শেষ করতে পারি, কালার এটা শেষ করতে পারি, কালার শেষ। আর একটা আছে যে কালার পিক করা, এটা একটু পর দেখাই, যেহেতু কালার এখান থেকে যদি পিক করে দেখাই, যেমন ধরেন কালার পিকার ক্লিক করছি, অথবা আই প্রেস করলেও কালার পিকারে ডিরেক্টলি চলে আসা সম্ভব। হ্যাঁ, কিবোর্ড থেকে আই প্রেস করলে কালার পিকারে ডিরেক্টলি চলে আসা সম্ভব, অথবা এখান থেকে, আর অথবা একদম ভিতরে না আসলেও ওই যে এই জায়গাতে আছে। কালার পিকার হচ্ছে এমন একটা জিনিস যে হচ্ছে আমার এই শেপটার মধ্যে আমি কালার দিতে চাচ্ছি, কিন্তু অন্য কোনো থেকে কালার পিক করে নিয়ে এসে, ধরেন আমি একটা কোনো ইমেজ থেকে নিব, অথবা হচ্ছে কোনো একটা ইলাস্ট্রেশন থেকে নিব, বা অন্য একটা শেপ থেকে কালারটাকে নিয়ে আসবো, এরকম একটা চিন্তা ভাবনা করছি। সেক্ষেত্রে আমি ধরেন ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখেন এই যে লোগোটাতে এখানে ক্লিক করার আসলাম, লোগোর কালারটা পর্যন্ত চলে আসছে না? জি স্যার। লোগোর কালারটা ক্লিক করছি, দেখেন লোগোর কালারটা চলে আসছে। স্যার কিরে তোর, আল্লাহ আমি একেবারে হেডফোন লাগাই শুনছি। আল্লাহ রে, ডালিয়া সব শোনা যাচ্ছে। ডালিয়ার কোন জায়গায় জানো গ্রামের বাড়ি? সরি স্যার, আমি খেয়াল হ্যাঁ? করি নাই। একদম একেবারে আপনি হেডফোন লাগাই কথা বলতেছেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সফটওয়্যারের বাইরেও কি কালার পিক করা যাবে, নাকি সফটওয়্যারের ভিতরেই আমি এই কালার দেখেন পিক করতে হবে? সফটওয়্যার বাইরের কোথাও না, আমি এখান থেকেই আমি যে কোনো কিছু ইমেজ আনলে ইমেজ থেকেও নিতে পারবো। হ্যাঁ, কিবোর্ড থেকে আই প্রেস করলে কালার পিকারে চলে যাবে। আরেকবার একটু রেকর্ডিং পারমিশনটা দিবেন, আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছে। দিয়েছি দেখেন। আচ্ছা, সো এই হচ্ছে আমার কালার পিক করার অপশনস গুলো করে নিলাম। স্যার আমি চাচ্ছি ক্রিয়েটিভ আইডির লোগোতে যে কালারটা ইউজ করা আছে ওইটা সেক্ষেত্রে লোগোটাকে এখানে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপর করতে হবে, অথবা কালার কোড দিয়ে। ব্রাউজারে অনেক রকমের কালার কোড থাকে, বুঝেছে? মানে কালার পিকারের অপশন থাকে, যেমন আমার এখানে আছে, যেমন কালার জিলা বা আদার্স কিছু ক্লিক করলে আমাকে সে কালার, এই যে ধরেন এখানে আমি মাউসটা নেওয়ার সাথে সাথে আমাকে এই কালারটা কি কালার সেটা আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, কপিড কালার বা রেড কালারটা আছে কিনা সেটা আমাকে দেখাবে, এবং আমি ওই কোডটা নিয়ে পরে কাজ করতে পারবো। তো এটা কিভাবে করলেন তো আবার দেখানো যাবে? এখানে এক্সটেনশন আছে, এই যে ক্রোম ব্রাউজারের মধ্যে এক্সটেনশন আছে, কালার জিলা বা আদার্স অনেক রকম এক্সটেনশন আছে যেগুলো দিয়ে কালার ভালো, পিক কিন্তু করা যায়। কালার জিলা ভালো। হ্যাঁ ভালো, এছাড়া আরো অনেক আছে, র্যান্ডম পাওয়া যায়, এগুলো একই রকম ভাবে কাজ করে। আচ্ছা, এরপর ধরেন আমরা ওইটাকে ছবিটাকে নিয়ে আসলেও পারা যাবে, একটু পরে দেখতে পারবেন, বুঝে যাবে। শেপ, সো আর এই যে চারদিকে যে কালারটা দেখতেছেন বর্ডার, এটাকে বলা হয়, বর্ডারে ক্লিক করলে রেড হয়ে যাচ্ছে। সেম ভাবে বর্ডারের কালার গুলো এভাবে দিতে পারবো আমরা। বর্ডার সাইজ বাড়ানো যাবে, এই যে নিচে দেখেন সাইজ 5 দিলাম, 5 20 দিলাম, 20 হয়ে গেল, 20। জি স্যার। বর্ডার সাইজ, বর্ডার স্টাইল আছে ড্যাশ, ড্যাশ হয়েছে। স্যার এই যে বর্ডার যে এরিয়াটা বাড়ছে, এটা কি ভিতর দিক থেকে বাড়ছে না বাইরে ঠিক রেখে? এটা ভিতরে বাড়ছে, কারণ হচ্ছে এই যে এইখানে একটা অপশন দেওয়া আছে ইনার স্টক, নাম কি? ভিতরের স্টক। আর এখানেটা হলো আউটার স্টক, বাইরে, বুঝছে, শেপের বাইরে। আর এরপরটা হচ্ছে সেন্টার, দুই পাশে অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। আমি যতই বাড়াইবো
বাড়াই না কেন, অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, আচ্ছা। জি স্যার। এ হচ্ছে স্টকের খেলা। আর এগুলো লাইনের ক্ষেত্রে ইউজ হয়, এই রাউন্ড ক্যাপ বা আদার্স কিছু। এগুলো হচ্ছে যেমন লাইন টুল নিলে, লাইন টুলতে স্টক দিলে 5 দেই, এবং এইটার এই অংশটা হচ্ছে এরকম কাটা না, আমি রাউন্ড করতে পারবো, আমি এরকম করতে পারবো। হ্যাঁ, এই অংশটা এভাবে করা যাবে। দুই পাশে আমি যদি করতে চাই, এই ধরেন স্টকের 5 নিয়ে দেন আমি এটাকে রাউন্ড টাইপে করে দিতে যাচ্ছি, হয়ে গেল। জি স্যার। এটা হচ্ছে আপনার ওপেন স্টকের ক্ষেত্রে হয়, মানে ওপেন স্যার পাথ এই বা বর্ডার লাইন। এই বর্ডার যেটা আছে ওইটারে কি এরকম করা যায় না? না, ওটা করা যাবে, এটা হচ্ছে নিচে এই যে রাউন্ড, স্যার ঠিক আছে, লাইনটা কি ড্যাশ করা যাবে? এই যে কর্নার রাউন্ড আর হচ্ছে বেবেল, লাইনটা কি করা যাবে? লাইন কি স্যার? স্যার ওই যে লাইনটা ড্যাশ যেটা করছিলেন আগে, এটাকে এরকম করে শুধু লাইন। এই যে ড্যাশ, হ্যাঁ লাইনও করা যাবে, একই করা যাবে। আর স্টকটা না রাখতে চাইলে অফ রাখলাম না, স্টক দরকার নাই আমার, ফিল দিলাম, ফিল থেকে আমি ফিল একটা নিয়ে নিলাম আগের টাইম, হয়ে গেল। জি স্যার। বুঝতে পেরেছি, শেপ ঠিকঠাক মতো নিতে পারবো। জি স্যার। মনে হয় না যে আর কোনো প্রবলেম হবে শেপের ক্ষেত্রে। একটা ছবি প্লেস করবেন কিভাবে, যে কোন ধরনের ছবি টবি যদি এখানে নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন? ছবি প্লেস করার অনেকগুলো উপায় আছে, আমরা প্লাগইনসটা পরে দেখবো, আগে নরমাল ছবি। ধরেন আমার কোথাও থেকে ছবি পছন্দ হইলো, কোথায় যাব, আনস্প্ল্যাশ, স্প্ল্যাশে আসলাম, কিছু একটা ছবি নিলাম, ফুড, ক্ষুধা লাগছে আমার, একটু ফুড দেখি। স্যার ফুড দেখলে আরো খিদা বাড়বে স্যার, আমারও লাগছে। আমি যে আপনাদের ক্লাস না শুরু করলাম আর খাওয়ার সময় পাইনি। আচ্ছা, এই যে মজার খাবার হচ্ছে ফ্রি ডাউনলোড করে নিচ্ছি, কোথায় থাকবে, কোথায়, আপাতত ডেস্কটপে রাখছি। আরো কিছু ছবি, এই ছবিটাকেও নেই, সবজি টবজি আছে দেখা যায়, এটা রান্না বান্নার আগের দৃশ্য, এটা সব দামে সবজি স্যার। বাংলাদেশে তো এমনিতেই সব দাম। চলেন আমরা রুটি মুটি দেখি, কলা দিয়া রুটি কেমন খাবার এটা। চা বিস্কিট খাই আমরা। না স্যার, কি হয়েছে? খাইতে ইচ্ছে করতেছে। খাইতে ইচ্ছা করতেছে, খাবারটা আবার একা খায় না, আমার জন্য নিয়ে এসব করেন একবার। ভাইয়া যেদিন আসবেন ওদিন আমাদেরকে বললেন, আমি সিলেট থেকে চলে যাব। ওই হাসান ভাইয়ের বাড়ি কই, বাসা কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে যেতে হবে? না, আসি শ্যামলী আছি স্যার। ও তাহলে তো এদিকে আছে না, চলে আসেন একদিন, এদিকে বসে বসে ক্লাস করেন। স্যার আর কি ক্রিয়েটিভিটি আছে? হ্যাঁ হ্যাঁ, এ দেখা যায় না, এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি স্যার, আমি বুঝতে পারছি যে আপনি ক্রিয়েটিভিটি দিয়ে আছেন, এদিক দিয়ে না ঘুরছি আমি তো। তো চিনি না, that's why স্যার ক্রিয়েটিভিটিতে আসতে গিয়ে এইভাবে ক্লাস করা যাবে? অনলাইনে তো আছি। না এইভাবে করা যাবে না, আমি একদম সাথে চা খাওয়ানোর দাওয়াত দিচ্ছি, যদি আমার সাথে বসে থাকে তাহলে দেখ করবো। না স্যার, সৈয়দ স্যারকে মাঝে মধ্যে দেখা যায় আপনার পিছনে। ওই যে আর আছে স্যার। ক্রিয়েটিভ আমাদের কি গেঞ্জি বা হুডি দিবে না? কি করবেন গেঞ্জি বা হুডি দিয়া? আপনি তো আমরা ঘরে প্রমোশন বসে করবো রয়েছেন। স্যার, আমরা প্রমোশন করবো স্যার। স্যার আপনার তারপরে অগ্রসর রাস্তাঘাটে আইসেন, হাঁটবো। আচ্ছা কোন দিন স্যার? আইসেন, আপনারা এক সময় দেখা স্যার যাবে না। হ্যাঁ, আপনার অগ্রসর কোন দিন? আমার জি, সপ্তাহ বন্ধ কোন দিন আপনার? সাপ্তাহিক বন্ধ হচ্ছে একদিন, স্যার করে, যাবনি স্যার? একদিন, আপনার সাথে দেখা করতে যাবনি একদিন। বৃহস্পতিবার। এবার বৃহস্পতিবারে 16 ডিসেম্বর পড়ে গেছে, একদম আমার ছুটিটা শেষ। অন্যদিন তো 2 দিন পাইতেন। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমরা এই যে শেপ ছবি নিয়ে আসি, ছবি নিয়ে আসার জন্য আমি যেহেতু ডেস্কটপে ডাউনলোড করেছি, এই 4টা ছবি আছে, আমি একটা একটা করে নিয়ে আসি, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবো, আর কিছু না। এখান থেকে টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, হয়ে গেছে।
ফটোশপ ইলাস্ট্রেটর মতোই চলে আসছে, ড্র্যাগ এন্ড ড্রপ করছি। আর আরো কিছু মজার মজার বিষয় আছে। দেখেন এই ছবিটাকে যদি আমি এই ফ্রেমের উপর নিয়ে আসি, তাহলে এই ফ্রেমের বাইরে তখন আর বাকি অংশটা দেখা যাবে না, অটোমেটিকলি এটা কেটে যাবে। আমি যদি ক্লিক করি আবার দেখা যাবে, ক্লিক করলে আবার এই সময়তে এই কর্নারটা দিলাম, এই ফ্রেমের বাইরে কিছু দেখা যাবে না। আর ফ্রেম থেকে বের করে নিলে পুরোটাই দেখা যাবে, আবার ফ্রেমের ভিতরে পুরোটা দেখা যাবে। শেপের ক্ষেত্রে একই, শেপের ক্ষেত্রে একই। এই একটা ওয়ে ছবি প্লেস করার। আরেকটা উপায় হচ্ছে ফাইল থেকে আমি হচ্ছে ইম্পোর্ট করা। ইম্পোর্টে ক্লিক করছি, ইম্পোর্টে ক্লিক করার পর কোন একটা ছবি নিলাম, ছবি নিয়ে ইম্পোর্ট দিলাম। ইম্পোর্ট হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে ইম্পোর্ট করলাম এইভাবে। সুন্দর হয়েছে, হ্যাঁ ছবিটাতে খুব হ্যান্ডসাম লাগতেছে স্যার আপনাকে। তাই এটা পুরো হয়ে গেছে কিনা অনেক। আগের ছবি তাই না? হ্যাঁ 3 বছর আগের ছবি। স্যার তো হ্যান্ডসামই, স্যার কি হ্যান্ডসাম ছাড়া? 3 বছর আগে, 3 বছরে এই অবস্থা হয়ে গেছে, একদম বুড়ো হয়ে গেছি গা। স্যার আমি যদি শেপের মধ্যে প্যান্ডামিকের পর থেকে তখন হ্যাঁ পার্পল যে শেপটা আছে, এই শেপের মধ্যে যদি আমি এতটুকুর মধ্যে আপনার হচ্ছে একটা ইমেজ রিপ্লেস করতে চাই, তো সেই ক্ষেত্রে কি? এই যে দেখাচ্ছি একটু করে দেখাচ্ছি সব। ভাই এটা তো ফটোশপ না, ক্লিপিং মার্ক। এই যে মাস্কিং, এটা দেখেন, এটা আরো সহজ। এই যে ধরেন আপনি এটা ধরবেন, ধরে টান দিয়ে নিয়ে এসে এই শেপের উপরে ছেড়ে দিবেন, দেখেন মাস্কিং হয়ে গেছে অটোমেটিক। স্যার এটা কি ইমেজ কি কপি পেস্ট করা যায় না? যেমন ফটোশপ ইলাস্ট্রেটরে যেরকম কপি পেস্ট করা যায় ইমেজ, এটা কি কপি পেস্ট করা যায়? এই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করা যাবে। কন্ট্রোল সি দিয়ে কপি করতেছেন, আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছেন, উপরেই পেস্ট হয়ে যাবে। আচ্ছা, লেয়ারের বিষয়গুলো কি আছে? অথবা অল্টার প্রেস করতে পারছি, সব আছে। একটু করে দেখবো, লেয়ার আছে। মনে হচ্ছে যে ইলাস্ট্রেটর থেকে অনেক কিছু শর্টকাট করে ফেলছে কাজের ক্ষেত্রে। এইখানে মানে সবই শর্টকাট, মাত্র 2-3টা টুল আর কি। এটা ধরলাম, এইখানে ছেড়ে দিলাম, হয়ে গেছে। ছবি যদি আমি ডানে বামে মানে সরাইতে চাই, ডাবল ক্লিক করেন, এই যে ডানে বামে যেন খুশি। এতটুকু রাখবো আমি, সো এতটুকু রেখে ডাবল ক্লিক করলাম, বাইরে আবার চলে আসছে, শুধু প্লেটটা রাখলাম। ড্র্যাগ এন্ড ড্রপ ছাড়া কিভাবে করব? খুবই সহজ স্যার। আর ওখানে হলো ক্লিপিং মাস্ক করা লাগতো, অনেক কিছু করা লাগতো ইলাস্ট্রেটরে। তো এখানেও ক্লিপিং মাস্ক ওইভাবেও করা যায়, অটো হয়ে যাচ্ছে এখানে দেওয়া। এটা অটোমেটিক্যালি করা যায়, আবার ওইভাবেও করা যায়। হ্যাঁ, দুইভাবেই করা যায়। সো আমি যদি ওইভাবে করতে চাই ক্লিপিং মাস্ক, ধরেন এই ছবিটার সাথে আমি ক্লিপিং করতে চাচ্ছি, সেক্ষেত্রে আর এইভাবে ধরে দুটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, এর নাম হচ্ছে মেক উইথ মাস্ক। কই এই যে মাস্ক উইথ শেপ আছে, শিফট কন্ট্রোল এম, শর্টকাট হচ্ছে কি শিফট কন্ট্রোল এম, কন্ট্রোল শিফট এম। হয়ে গেছে? জি স্যার। কন্ট্রোল শিফট এম দিয়ে আমরা এটাকে ক্লিপিং করে নিলাম, যে কোনো শেপের ক্ষেত্রে। কন্ট্রোল শিফট এম, দুটাকে সিলেক্ট করে ধরে কন্ট্রোল শিফট এম, মেক উইথ শেপ, মাস্ক উইথ শেপ, নাম কি মাস্ক উইথ শেপ। এবং আনগ্রুপ মাস্ক, দেখা যাচ্ছে আনগ্রুপ মাস্ক, শিফট কন্ট্রোল জি, এই যে আনগ্রুপ মাস্ক। আবার ধরলাম কন্ট্রোল শিফট এম, হয়েছে? জি স্যার। এই শেপটাকে দেখেন, আমি যদি চাই একটু চারদিক থেকে একটু রাউন্ড করব, সেক্ষেত্রে এই যে দেখেন একটা পয়েন্ট আছে, যে পয়েন্ট তৈরি হয়, যে পয়েন্ট দেখাচ্ছে পয়েন্ট, এগুলো হচ্ছে এটা হচ্ছে রেডিয়াস পয়েন্ট। রেডিয়াস পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করলে এরকম রাউন্ড করা যায়, চারদিক থেকে হয় না স্যার? চারদিক থেকে হয়। এখন এটা নরমালি ইমেজ প্লেস করা থাকা অবস্থাতেও হয়, ইমেজ ছাড়া থাকলেও হয় শেপ। জি স্যার। করা আছে এরকম হচ্ছে। এবং এই রেডিয়াস পয়েন্টটাকে আমরা মেনটেন করতে পারি হচ্ছে এখান থেকে, দেখেন ডান দিকে 68 দেওয়া আছে না? 68 মোড দিয়েছে। আমি যদি বলি যে না 0 এখন আরেকটা বিষয়, যে আমি হতে পারে যে আমি চাইতেই পারি যে উপরের এই কর্নারটা হবে আর নিচের এই কর্নারটা হবে, এই দুই পাশ কর্নার ঠিক থাকবে, এটা রাউন্ড, এই পাশটা রাউন্ড। এইভাবে যদি চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে তা হচ্ছে এই যে ডান পাশে দেখেন ডিফারেন্ট রেডিয়াস ফর ইচ কর্নার নামক একটা অপশন আছে না? ক্লিক করলাম, এখন দেখেন 4টা ভ্যালু আলাদা আলাদা করে দেখাচ্ছে। আমি বললাম যে প্রথম যে ভ্যালুটা আছে সেটাতে 50 হবা, হয়েছে? সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এইটা সম্ভাব্য, আমরা তাও গিয়ে দেখি, এই হয়েছে?
তাহলে Yes, sir, উপরে হয়েছে। দুইটা হয়েছে, আমি বললাম যে না উপর দুইটা না, এটা রাখবো 50 হয়েছে। তাহলে 50-50 দুই পাশ থেকে আমি এইভাবেও নর্মালি ভাবে করতে পারছি। এর জন্য রেডিয়াস আমি যখন শেপ তৈরি করি, শেপ তৈরি করার সাথে সাথে এই রেডিয়াস কর্নার গুলো থাকে আমাকে রাউন্ডেড করার জন্য। ম্যানুয়ালি করা যায় না মাউস এই শিফট টাইপা? না 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 দুইটা সিলেক্ট করে ম্যানুয়ালি তো ক্লিক করে করা যায়, এই যে ক্লিক করে এভাবে করা যায়। এক্ষেত্রে চারদিক থেকে হবে আর কি। ও এক পাশ করতে হলে অল্প তো সেক্ষেত্রে হবে, অল্টার প্রেস করে হবে। করে দিতে হয়। না না Alter দুই press পাশে যদি করি আমি, দুই পাশে শিফটে আপনি যদি দুই পাশে শিফট শেপে যদি আমি করি তখন কি দুই পাশে না 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 ওইভাবে হবে না। আপনি যদি এক পাশ একবার টান দিলে সবগুলো হবে, অথবা অল্টার প্রেস করে টান দিয়ে গেলে একসাথে হবে, আবার অল্টার প্রেস করে ধরে রেখে এখান দিয়ে টান দিয়ে করতে হবে। আর সাধারণত এইভাবে আমরা টানাটানি করি না, আমরা এইভাবে টানাটানি করি না, কারণ ওয়েবসাইটের বেলায় বা অ্যাপসের বেলায় অনেক নিয়ম কানুন আছে, ওগুলোর ক্ষেত্রে এইভাবে accurate আছে। মেলানো কষ্ট হবে। কারণ ধরেন আপনি একটাতে করলেন, একটাতে রাউন্ড দিলেন, এখন আরেকটা অন্য একটা শেপের মধ্যেও রাউন্ড দিবেন, কনসিস্টেন্সি ধরে রাখার জন্য আমাকে সেম রাউন্ডটাকে ফলো করতে হয়। তখন আবার আমাকে কি করতে হবে, এইভাবে ভ্যালু দিয়ে করতে হবে। বুঝা গেল? জি স্যার। এ হচ্ছে তাহলে আর লক করার জন্য কন্ট্রোল এল দিয়ে লক করতে হয়, কন্ট্রোল এল দিয়ে লক করতে হয়, আবার কন্ট্রোল এল দিয়ে আনলক করতে হয়। লক বলতে কোন একটা ছবি সবকিছু এখানে আছে, আমি চাচ্ছি যে এটা যাতে না নড়ে, কাজ করবো বা এটা নড়বে না, এই জায়গায় স্টিল থাকবে, দেখেন নড়ে না, লক অবস্থাতে আছে। এবার দেখাচ্ছে এটা তালা, তালা। আমি আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এল প্রেস করলে আবার আনলক হয়ে যাবে। কন্ট্রোল এল দিয়ে লক, আবার কন্ট্রোল এল দিয়ে আনলক। আনলক, জি স্যার। পারবো তো নাকি? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। কারো কোনো সমস্যা হলে বলেন। না স্যার। স্যার সমস্যা হলে তো পরে যখন প্র্যাকটিস করব তখন হবে, নেক্সট ক্লাসে বলবো। হ্যাঁ নেক্সট আমি ক্লাস তো একটা অবশ্যই। বলবো? হ্যাঁ বলেন। স্যার ফিগমাতে যেরকম আপনার বাম সাইডে আপনার হচ্ছে বিভিন্ন নাম থাকে, ফ্রেম বা আপনার হচ্ছে গিয়ে একটা নিলাম, শেপ নিলাম, এইটার ক্ষেত্রে কি সেইটা কি থাকে, মানে এক্সডির ক্ষেত্রে? মানে এই যে শেপটা নিয়েছেন আপনি, এই শেপটার বাম পাশে একটা লিস্টের মতো নাম থাকে যে এই শেপটা এটা, তারপর এই সব ফ্রেমটা থাকে, এটা। এটা হচ্ছে ওগুলো লেয়ার লেয়ার সবই আছে। আচ্ছা আমরা এবার যেটা করব তা হচ্ছে লক আনলক দেখলাম, ইউজিং কালার ইউজ করছি, শ্যাডো দেখি নাই আমরা, ইউজিং টেক্সট দেখি নাই। শ্যাডো হচ্ছে ড্রপ শ্যাডো। হ্যাঁ ড্রপ শ্যাডোটা ইউজ করতে হয় হচ্ছে এই যে নিচে আসলে, মানে আমরা একটা শেপের নিচে শ্যাডো চাইলে ইউজ করতে পারি। এটা আমরা হয়তো দেখেছি হচ্ছে ইসে ক্রিয়েটিভের পেজটার মধ্যে দেখেছি। যেমন আমরা দেখেন এখানে একটা হালকা শ্যাডো আছে, এই যে এই সাদা শেপের নিচে একটা শ্যাডো আছে ব্ল্যাক কালার, আপনি কি দেখতে পান? জি স্যার, দেখা যাচ্ছে। এবং এইটার নিচেও একটা শ্যাডো আছে, দেখাচ্ছে হালকা করে শ্যাডো, যেটা অবজেক্টটাকে অনেক বেশি উপরে উপরে মনে হচ্ছে, তাই না? জি স্যার। এখানেও শ্যাডো ইউজ করা হয়েছে, নিচে ব্যাকগ্রাউন্ডে হালকা করে শ্যাডো ইউজ করেছে। এগুলো শ্যাডো নাই, এগুলো প্লেন। এই যে এই শেপের নিচে আবার শ্যাডো ইউজ করেছে, দেখাচ্ছে চারদিকে শ্যাডো আছে। এই যে শ্যাডো গুলো এটা এখানে কিন্তু করে নাই, এখানে করেছে হালকা। এই শ্যাডো গুলো কিভাবে আমরা ইউজ করব? শ্যাডো ইউজ করতে হলে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে এই যে ফিল বর্ডারের নিচে একটা অপশন আছে, দেখেন ড্রপ শ্যাডো, ঠিক আছে? জি স্যার, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো ক্লিক করলেই সাথে সাথে একটা শ্যাডো তৈরি হয়ে যায়। ইনার শ্যাডো একটা, ড্রপ শ্যাডো একটা। হ্যাঁ ড্রপ শ্যাডো। ইনার শ্যাডো হচ্ছে ভিতর দিকে শ্যাডো হবে, হ্যাঁ ভিতরে শ্যাডো হবে। যেমন ভিতর দিকে শ্যাডো দেওয়া আছে, এবং আমি যদি এক্স দেই তাহলে হচ্ছে যে ডানে বামে, আর ওয়াই দিলে হচ্ছে উপর নিচে, আর ব্লার হচ্ছে শ্যাডোটা একটু ব্লারই হবে, একদম দেখা যাবে, এই ধরনের শ্যাডো হইলো। এটা হচ্ছে ইনার শ্যাডো, ভিতর দিকে শ্যাডো হইছে। আর আমি বাইরের দিকে শ্যাডো দিতে চাইলে ইনারটা অফ করে দিয়ে ড্রপ শ্যাডো দিতে হবে। এবং ড্রপ শ্যাডোর ওয়াই মানে হচ্ছে, এক্স মানে হচ্ছে ডানে, অথবা মাইনাস ভ্যালু দিলে যাবে হচ্ছে বামে, আর ওয়াই হচ্ছে উপরে অথবা নিচে। আর উভয় পাশে দিলে স্যার শুধু মানে জিরো করে দিতে হবে। ব্লার, হ্যাঁ এরপরে ব্লার সংখ্যা বাড়িয়ে দিলে একটু হালকা দেখা যাবে, খুব বেশি ডার্ক দেখা যাবে না। হ্যাঁ ইভেন আমি চাইলে শ্যাডোর কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমি যদি রেড এর কালার, যেহেতু রেড আছে, রেডিশ টাইপের রাখতে চাচ্ছি, এই এরকম ভাবে শ্যাডো কালারটা আমি চেঞ্জ করে দিতে পারবো।
শ্যাডোটা স্যার কোথায় পাবো? এই যে ড্রপ শেডও দেখালাম, কি ডান দেখালাম? পাশে স্বাগত ভাই। স্যার এগুলো বড় ছোট করা যায় না শ্যাডো? শর্টও তো হ্যাঁ বড় সড়ো তো হচ্ছেই, এই যে বড় ছোট হচ্ছে না, এই যে আমি পয়েন্ট এক্স বাড়াইলেই তো হচ্ছে। এক্স এক্স দিয়ে ওয়াই ডানে বামে পয়েন্ট। দিতে হবে বা ব্লার দিয়ে বাড়াতে হবে আপনার। শ্যাডো দেখাচ্ছে, শ্যাডো দুটার মধ্যে পার্থক্য, এটা ইনার আর জি একটা স্যার, হচ্ছে আউটার। জি স্যার। ড্রপ ড্রপ। আচ্ছা আরো টুকটাক অনেক কিছু আছে, সেগুলো আমরা হয়তো আস্তে আস্তে জানবো। আজকে এটুকু দেখালাম, কারণ অনেক একটু কাজ দিতে হবে, বাড়ির কাজ দিতে হবে আপনাদের। বাড়ির কাজ হচ্ছে আমাদের এখানে যেটা দেখাচ্ছে তা হচ্ছে লগ ইন পেজ, 404 পেজ, সাইন আপ পেজ। হ্যাঁ, লগ ইন, সাইন আপ আর হচ্ছে 404 পেজ, দুইটা করে। কয়টা? দুইটা করে। ওই সেম ভাবে গুগল ক্লাসরুমের মধ্যে জমা দিবেন, আপনাদের ড্রাইভে আপলোড করে দেন, লিঙ্কটা আমার কাছে জমা দিবেন। আমি এখনই আপনাদের হচ্ছে এই ক্রিয়েট করে দিব, ক্লাসরুমের তৈরি করে দিব। স্যার এক্সডি ফাইল নাকি স্যার? এক্সডি ফাইল বলতে জেপিজি, শুধু জেপিজি, শুধু জেপিজি দিলেই হবে। আমি ছবি হিসেবে সেভ করে এটা দেখাবো। এক্সডিও তো একটা অনলাইনে প্রিভিউ ভার্সন আছে মেবি এক্সটেন্ড করা। 404 পেজ নাকি স্যার? হ্যাঁ, ফোর পেজ আছে। এটা কি করব? আর লগ ইন পেজ 2 মানে কি, মানে লগ ইন বুঝলাম না পেজ মানে। দুইটা। দুইটা দেখানো লাগবে, দুই ডিজাইনের। সবগুলো দুইটা করে আর কি। নেক্সট ক্লাসের আগে দিতে হবে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সোমবার না রবিবার? রবিবার স্যার। ও সরি, রবিবার। নেক্সট ক্লাস রবিবার হলে লগ ইন পেজ 9টা। দুইটা মানে কি, লগ ইন করতে যেমন দেখায় ওই রকম ভাবে দুইটা বানাই দিতে হবে? আমি দেখাচ্ছি, টেনশন নেওয়ার কিছু নাই। ক্লাস অ্যাসাইন করে দিয়েছি আমি। হ্যাঁ, জি স্যার। নেক্সট 1 এবং এখানে এই যে লগ ইন পেজ 404 পেজ, দুইটা করে। আচ্ছা, 37 জনের কাছে অ্যাসাইন করা আছে। এবার কিভাবে, কোত্থেকে দেখবেন, ইন্সপিরেশন কোত্থেকে নেবেন? ইন্সপিরেশনের জন্য অনেকগুলো ওয়েবসাইট দেখাইছি লাস্ট ক্লাসে, মনে আছে? আর তাও আমি হচ্ছে আমি চলে গেলাম হচ্ছে ধরেন ড্রিবল। কোথায়? ড্রিবল। সবাই ড্রিবল অ্যাকাউন্ট করবেন, dribble.com অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করে এখানে সার্চ করবেন হচ্ছে লগ ইন পেজ। লগ ইন পেজ, লগ ইন পেজ আসছে এরকম। যেহেতু ড্রিবলে অনেক খুবই কোয়ালিটি ডিজাইন দেখবেন আপনারা, সব ডিজাইনই তো আমরা হয়তো এই মুহূর্তে করতে পারবো না, বাট আমরা ট্রাই করব যে টেক্সট ভিত্তিক যেগুলো আছে সেগুলোকে এখন আপাতত ট্রাই করার। হ্যাঁ, টেক্সট ভিত্তিক যেগুলো আছে। আচ্ছা, টেক্সট ভিত্তিক কিভাবে আমরা কাজ করা যায় সেটা আমরা আগে দেখি, কিভাবে কাজটা কমপ্লিট করতে পারবো আমরা। তো লগ ইন পেজ, তাই না? আর আরেকটা উপায় আছে হচ্ছে, আরেকটা ওয়ে আছে হচ্ছে আমরা যদি ওই ইউআই কার্ড থেকে দেখতে পারি, ইউআই কালেক্ট ইউআই। আচ্ছা, এটা হচ্ছে ইমেল পাসওয়ার্ড, সাইন ইন আর লগ ইন একই। আর একটা হচ্ছে সাইন আপ পেজ। সাইন আপ পেজ হচ্ছে আবার অ্যাকাউন্ট করা, একটা হচ্ছে অ্যাকাউন্ট করা আর একটা হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করা। যেমন ফেসবুকে অ্যাকাউন্ট করার সময় একরকম ছিল, বাট আর এখন লগ ইন করার সময় শুধু আইডি পাসওয়ার্ড থাকে, তাই না? আচ্ছা, ধরেন এটা হচ্ছে লগ ইন পেজ, এটা কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আমি। পেস্ট হয়েছে এবং এটাকে একটু ছোট করে নেই। সেম ডিজাইনটাকে আমাদের করতে হবে, একদম সেম হুবহু করবেন, কোনো দরকার নাই। হ্যাঁ, এই কিছু ইলাস্ট্রেশন বা এগুলো না পাইলে এগুলো কনসিডার করতে পারবে, করবো আমি, সমস্যা নেই। মডিফাই করা যাবে না, মডিফাই করা দরকার নেই, একদম সেম করেন। সেম যদি করতে চাই, হ্যাঁ সেম যদি করতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে এটাকে মেনটেন করব, বা সেম সাইজ বা কি আছে না আছে সেটা কিভাবে আমরা মেনটেন করতে পারি। সেটা মেনটেন করতে হলে আমাকে অবশ্যই যেটা করতে হবে তা হচ্ছে এই ট্রেস করার জন্য কপি করতে হবে। এটা এই পাশে মনে হয় সেম থাকবে। হ্যাঁ, পাশটাতে
সাইজ গুলো আমরা দেখতে পারি কিভাবে কোনটা কত সাইজ ইউজ করেছে। একদমই হচ্ছে এক পাশে হচ্ছে ব্ল্যাক শেপ নিচ্ছি, আর ব্ল্যাক কালার আই ড্রপার ব্ল্যাক করছি, হয়ে গেল, ব্ল্যাক হয়েছে এ পাশ। জি স্যার। আচ্ছা, এইদিকে হচ্ছে ব্ল্যাক করলাম, আর এইদিকে কিছু লেখা লিখবো, লেখার আগে আমি এই পাশটা দেখাই নেই। সাইন ইন টু ক্লেভার, ক্লেভার, হ্যাঁ, সাইন ইন টু ক্লেভার। ব্ল্যাকের মধ্যে তো আরো বেশ কিছু কালার আছে। ওগুলো যে শেপ তৈরি করেন, যদি তৈরি জি করতে স্যার। মন চায় তাহলে করেন, না তো ব্ল্যাক দিতে পারেন, সমস্যা নেই। সাইন ইন টু ক্লেভার টাইপ করার জন্য টাইপ টুল হচ্ছে এটা, টেক্সট টুল, দ্যাটস এ টেক্সট। টেক্সট টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পর এখানে একটা ক্লিক হয়েছে, ক্লিক। এবং আমি ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবো, কোন ফন্ট দিতে চাই, কত ফন্টের সাইজ দিতে চাই, সবকিছু এখান থেকে সিলেক্ট করতে পারবো। ধরেন আমি আপাতত কত কি ফন্ট দিব সেটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি দিলাম আপাতত ইন্টার ফন্টটা, হ্যাঁ ইন্টার। স্যার ওয়েবসাইটের আরে সেম ফন্ট কি আমাদের মিলাই দিতে হবে না? না সেম ফন্ট না, সিমিলার রাখেন। আবারও দেখা যায় যে ফন্ট দেওয়া আছে সায়েন্স সেরিফ, আপনি দিলেন সেরিফ ফন্ট, এটা যাতে না হয়। ফন্টের সাইজ ধরেন আমি এখান থেকে দিলাম হলো 40 রাখলাম, 40 ফন্টের সাইজ। স্যার স্ট্যান্ডার্ড সাইজটা কত হবে স্যার, এরকম মানে কোনো ইয়ে আছে এর কি কোনো স্যার? নির্দিষ্ট সাইজ নাই। সাইন আমি লিখলাম সাইন ইন টু ক্লিভার, আছে। এখন স্ট্যান্ডার্ড সাইজ যদি ওদের মতো করে বের করতে চান যে ওরা কত ইউজ করেছে, সেক্ষেত্রে এই ডকুমেন্টটাকে আমরা প্রথমত এই 1400 এর মধ্যে নিয়ে আসবো, 1440 এর মধ্যে নিয়ে আসবো, হ্যাঁ। মানে এই যে দেখেন 1440 এর মধ্যে আছে না, সাইজটা একদম মিলিয়ে 1440 এর মধ্যে রাখছি। এখন এটা যখন মিলাবেন, মিলানোর পরে টেক্সটটা যখন আমরা লিখবো, লিখে এই টেক্সটটাকে এটার সাইজে নিব, নিয়ে বড় করব, এবং এটা হচ্ছে বোল্ড আছে, বোল্ড। এখানে হচ্ছে টেক্সটের কি টেক্সট ইউজ করব সেটা দিলাম, এরপর হচ্ছে কত সাইজের দিব সেটা দিলাম, আর এটা হচ্ছে টেক্সটের স্টাইল, বোল্ড, রেগুলার, হেভি, ব্ল্যাক কোনটা করব। আমি ধরেন হেভি করলাম, হেভি হয়েছে। দেন হলো আমি কালারটা চেঞ্জ করব, আই দিয়ে এই কালারটা নিলাম, আইয়ের উপর নিয়ে। এখন দেখেন সেম সাইজের হয়েছে কি? জি স্যার। সেম সাইজের হয়েছে, অথবা না, একটু এদিক একটু সেদিক বড় হয়েছে। লাগতেছে, আমি একটু বড়। হয়তো এটা 46 ইউজ করলাম, বেশি বড় ছোট হয়ে গেল না? 48 হেভি না দিয়ে আমি ধরেন বোল দিলাম, বোল না হেভি ছিল। এটা তো আর Maybe সেম ঠিকই ফন্ট না, আছে, একটা ফন্টের ব্যাপার আছে কি, ফন্টের তো ফন্টটা ব্যাপার কম, আছে, হ্যাঁ। জি অন্য ফন্ট ফন্টটা কম অন্য বেশি, ফন্ট তো কাছাকাছি ফন্ট হইলে না কিন্তু, হয়তো হ্যাঁ কাছাকাছি হইলে কিন্তু আমি মাফ করতে পারি, বুঝেছে? স্যার এটা এনাফ, স্যার আমাকে একটু রেকর্ড পারমিশনটা দেন, আমার কারেন্ট চলে গেছে। এখন আর রেকর্ড পারমিশন নেবেন? স্যার আচ্ছা, তারপর হচ্ছে ধরেন এই এখান থেকে সাইন টু ক্লেভার করে নিলাম। এরপর হচ্ছে শেপ গুলো, যখন আমি শেপ গুলো বানাচ্ছি এই শেপের সাইজ গুলোকে আমরা মেনটেন করব। লাইক ধরেন এইভাবে দিলাম, এন্ড রেডিয়াসটাকে বাড়াবো, দেখবো কতটুকু রেডিয়াস দিয়েছে, ওরা এই রেডিয়াসটাতে কাজ করেছে, হ্যাঁ এই রেডিয়াসটাতেই কাজ করেছে। তো এটা কত রেডিয়াস আছে, 10 করে দিয়েছে। ধরেন আমি 10-এর জায়গায় 12 দিলাম, 12 তো দিলেও হয়তোবা সেমই দেখা যাবে, না 10ই দিয়েছে সম্ভব, 10 দিয়েছে। তো এই 10 স্টপ নাই এটার, আর এটার কালার হচ্ছে এই কালার। দেন হচ্ছে অল্টার প্রেস করে এটা কপি করে নিচ্ছি, অল্টার প্রেস করে এটা কপি করে নিচ্ছি, এই তিনটাকে ধরে অল্টার প্রেস করে টান দিয়ে নিয়ে আসলাম, দেখছে। এরপরে আবার আমরা এটাও মাপবো যে কত গ্যাপ দিল, এই যে এখান থেকে এখানে লেখার থেকে এটার গ্যাপ দিল কতটুকু, সেই গ্যাপটা বোঝার জন্য শুধুমাত্র একটা কাজ করতে হবে। ধরেন আমি এখানে রাখলাম, এটা সিলেক্ট করে অল্টার প্রেস করলে দেখাচ্ছে না গ্যাপটা? জি স্যার। অথবা আমি টেক্সটটাই নিয়ে আসি সরাসরি, কোনো প্রবলেম নাই, টেক্সটটাই নিয়ে আসি, টেক্সটটা এটার উপরে রাখলাম, রাখার পর এটা ধরলাম আর টেক্সটের মধ্যে সিলেক্ট করলাম 38, দেখাচ্ছে 38? জি স্যার। 38 করে দেওয়া আছে। তো আমি গ্যাপটাকে সুন্দর করে মাপতে পারলাম, 1 2 3, এই 36 আছে, 1 2 38 হয়ে গেছে, 38 জি স্যার। 38 হয়ে গেল।
এই হচ্ছে আমাদের গ্যাপ, এবং এখানে আমাদের যে আইকন গুলো আছে সেই আইকন গুলো আপনারা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারেন। এর মধ্যে একটা ওয়েবসাইট, এইগুলো তো ইসের ব্র্যান্ডেড আইকন তো আমরা ডিরেক্টলি হচ্ছে তাদের পিএনজি লিখে সার্চ করলে পেয়ে যাব, অথবা আইকনের সাইট আছে, আমি দেখাবো না। এই যে আইকন গুলোর মধ্যে আর দুইটা সাইট বলে দেই আপাতত। আইকন মনস্টার, স্যার আপনি কি টেমপ্লেট দিয়ে দিবেন, দেন ওইটার মতোই করতে হবে? না আইকন মনস্টার একটা ওয়েবসাইট, আর হিরো আইকন ধরেন আমার দরকার হচ্ছে সার্চ, কি দরকার? সার্চ, SARCH, সার্চ। চলে আসছে সার্চ, চলে আসছে সার্চের আইকন। কপি, আর এখানে এসভিজি এটা সাপোর্ট করে, এসভিজি সাপোর্ট করে। আর আমাদের এক্সজি তে কোনো ফাইল নিয়ে আসতে হলে শুধু এসভিজি আসবে, অন্য কিছু আসবে না। হ্যাঁ স্যার। এখান থেকে কপি এসভিজি দিলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, চলে আসছে। এই যে দেখেন সার্চ। আমার এখানে তো সার্চ দরকার নাই, যদিও এখানে দরকার হচ্ছে @ তো মনে হয় আসবে না। জিমেল তো বানাম লিখতে হবে, এটা জানা। এটা তো নরমালি দেওয়া যায়, তো আর রিড করা লাগবে না, তো কিবোর্ড থেকে টাইপ করলেও হয়ে যায়, ওটা নিয়ে সমস্যা নাই। আর কি আইকন আছে? আর কোনো আইকন নাই, এটার মধ্যে কোনো আইকন নাই। অন্য কোনো এর মধ্যে যদি আইকন পান, এই যে অ্যারো পাওয়া যাবে, অ্যারো আসছে। অ্যারো স্যার আরেকটা ওয়েবসাইটে না কি দেন দেখান স্যার। কপি এসভিজি, এখানে আসলাম, আসছে অ্যারো, চলে আসছে ডিরেক্টলি, এবং এটাকে এডিট করা যাবে, সবকিছু করা যাবে। কপি পেস্ট করছি। আর ফেসবুক মনে হয় না পাওয়া যাবে এখানে, এগুলোতে ফেসবুক পাওয়া যায় না। আরেকটা বলছি আইকন মনস্টার। আর কি যেন নাম বললেন? আইকন মনস্টার। এই যে এখানে ফেসবুক পাওয়া যাচ্ছে, ফেসবুক পাওয়া যাবে, জিমেল পাওয়া যাবে, তারপর গুগল পাওয়া যাচ্ছে। গুগলটা দেয় নাই, 3টা গো দিছি। গুগল পাওয়া যাচ্ছে, হ্যাঁ। তারপরে আবার ফেসবুক, গুগল, তারপর হচ্ছে অ্যাপেলটা পাওয়া যাবে। স্যার এখানে তো সবগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট নাকি? ব্ল্যাক এন্ড হোয়াইট তো সমস্যা নাই, কারণ আমি যেমন ক্লিক করলাম, মডিফাই করা যাবে। ক্লিক করার পরে আমি এসভিজি নামালাম, সরি এসভিজি, হ্যাঁ এসভিজি নামালাম, এগ্রি দিয়ে ডাউনলোড করলাম, যেখানে রাখলাম। এসভিজিটাকে জাস্ট এক্সজি তে এসে ওপেন করে দেন, এই হয়েছে। এবং আমি এটাতে চাইলে কালার চেঞ্জ করতে পারবো, করা আছে। তো এইভাবে হচ্ছে যে আইকন গুলো লাগবে, যত ধরনের আইকন লাগে আমরা আইকন মনস্টার অথবা হচ্ছে হিরো আইকন এই সমস্ত জায়গাতে পেয়ে যাব। আর খেয়াল করবো যে কোন ধরনের আইকন গুলো ইউজ করেছে, সেই ধরনের আইকন গুলো ইউজ করার চেষ্টা করবো। সো এইভাবে হচ্ছে দুইটা লগ ইন পেজ, কি করছি, দুইটা লগ ইন পেজ। এখন হচ্ছে দুইটা লগ ইন পেজে, আর এই দুইটাও করি আমরা। দেখুন এটা কি করব, এই কত রাখছে হচ্ছে 56 ইউজ করি, ইটস স্ট্যান্ডার্ড। দেন হলো আমরা রেডিয়াস, রাউন্ড রেডিয়াস, তাই না? রাউন্ড রেডিয়াস হচ্ছে 10, যেহেতু এর আগে 10 ইউজ করেছি, এটা 10ই হবে, 10। এরপরে আল্টার প্রেস করে রেখে এটা কপি করে নিচ্ছি। দেন হচ্ছে পাসওয়ার্ড, এগুলো লিখতে হবে। ইমেলের সাইজটা হবে অবশ্যই মনে হয় 16 দিবে, 16, হ্যাঁ 16 দেওয়া, হেভি হবে না, এটা রেগুলার বা মিডিয়াম। রেগুলার হচ্ছে, দেন হচ্ছে এটাকে কপি করি, এর নাম হচ্ছে পাসওয়ার্ড দিলাম, অল্টার প্রেস করে টান দিয়ে নিয়ে আসি, হচ্ছে
স্যার এই যে ইমেল আর এই যে পাসওয়ার্ডটা লেখা হলো এটা কোনো স্ট্যান্ডার্ড সাইজ আছে? স্ট্যান্ডার্ড সাইজ 16 রাখলাম, 16 দিলাম। আচ্ছা, দেন গ্যাপ গুলো আমরা এখান থেকে মাপার চেষ্টা করব যে গ্যাপ কত আছে, একটা থেকে 28, এটা থেকে এটা 9 বা 8 বা 10, হ্যাঁ 10 28 এভাবে রাখছে। এই স্টাইলে সেম গ্যাপ হবে। যদি আমি এইটার থেকে এটার যে গ্যাপ দিব, এটার থেকে এটার গেম সেম হতে হবে। যেমন এটা থেকে 8 আছে, এটা থেকে আছে 9, অবশ্যই আমি 9 দিব না, আমি দিব হচ্ছে 8। আবার এইখান থেকে এটার গ্যাপ হচ্ছে 28 করে আছে, ওয়েল 28 দেওয়া আছে, 28 থাকুক, ওটাকে বানাচ্ছি। ইভেন আমরা এই লাইনটা কাজ করতে হবে, এগুলো কাজ করতে হবে প্রত্যেকটা 14 চেক মার্ক। এটা কি চেক মার্ক? চেক করতে হলে আমি কি যাব হচ্ছে হিরো আইকন দেখে চেক পাওয়া যায় কিনা, চেক 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 চেক। কিন্তু আমরা যেটা চাচ্ছি সেটা পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে কি? আচ্ছা, পারছে না, তো আমরা হয়তো এখানে চলে যেতে হবে। চেক চলে আসছে, চেক চেক চেক, এই এটা পাওয়া গেল। স্যার এটা কি মোবাইল টেমপ্লেট কোনটা যেটা আমরা করতেছি? না, ওয়েবসাইট। মোবাইল টেমপ্লেট এইভাবে হয় কেমনে, এত বড় হয় কিভাবে? 1920 কততে আসে? 1440 নিয়ে আমরা 1170 কাজ করতেছি, বুঝা গেল? এইভাবে দুইটা লগ ইন পেজ কি করব আমরা, দুইটা লগ ইন পেজ এইরকম ওয়েবসাইটের অবশ্যই, হ্যাঁ দুইটা লগ ইন পেজ আর দুইটা সাইন আপ পেজ, সাইন আপ ইউআই। অ্যাপস এর না, ওয়েবসাইটের। অ্যাপস আর ওয়েবসাইটের মধ্যে পার্থক্য আছে। এই হচ্ছে ওয়েবসাইট, এই হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট এই যে এগুলো হচ্ছে অ্যাপস। তারপর হচ্ছে যে সুন্দর সুন্দর ইয়ে আছে, সাইন আপ, ইমেজ নেব, সাইন আপ করব। তারপর হলো 404 পেজ, 404 পেজ ইরোর পেজ। 404 পেজ তো যে পেজ এর কাজ চললে বা ইরোর থাকলে তখন দেখায়। 404 পেজ এর মধ্যে আপনারা সিম্পল গুলো করতে পারেন, অত কঠিন কিছু করা দরকার নাই। তারপরে এই ধরনের শেপ গুলো আমরা চাইলেই বানাতে পারবো অ্যারো ট্যারো করে। কঠিন কিছু যেতে হবে না। আমাদেরকে ক্লাস ওয়ার্কে দিয়ে দিচ্ছেন না, যেগুলোকে ফলো করব? এই যেগুলো দিচ্ছি, যে দুইটা দুইটা করে করতে বলছি, দুইটা সাইন আপ পেজ, দুইটা লগ ইন পেজ, দুইটা 404 পেজ। স্ক্রিন গুলোকে বিভিন্ন জায়গাতে লাইক ড্রিবল অথবা কালেক্ট ইউআই, হ্যাঁ কালেক্ট ইউআই এই ওয়েবসাইটটা থেকে দেখতে পারবো। লাইক হচ্ছে এই যে দেখেন সাইন আপ, আচ্ছা সাইন আপ ক্লিক করলে সাইন আপের পেজগুলো আমরা দেখতে পারবো। সাইন আপের স্ক্রিন গুলোকে আমরা দেখতে পারবো যারা যারা সাইন আপ করে। আমরা কি এইখান থেকে কোন একটা চুজ করব না? আপনি হ্যাঁ যেটা চুজ করে নিজেদের মতো চুজ করে দুইটা ট্রেস করবেন, হুবহু করবেন। হ্যাঁ মানে আমি হুবহু কোনটাকে করতে হবে। ফলো করি সেটা রাখবো, আর আমি কোন ফাইলটা করতেছি সেটা দেখাবো, এই তো? সেটাই, কিন্তু আমি বললাম ফলো বলতে আপনার ডিজাইন সেম করবেন, যা আছে তাই করবেন, দরকার নাই আলাদা নিজের মতো ডিজাইন করা দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, জি। 404 পেজ আছে, 404, আর হলো সাইন আপ আছে, লগ ইনও আছে, লগ ইনও পাবো আমরা নিচে গেলেই। স্যার এটা কি আপনাকে জেপিজি ফরম্যাটে দিতে হবে না কি ফরম্যাটে দিতে? জেপিজি ফরম্যাট। এটা কমপ্লিট করার পর আমরা জেপিজি সেভ করব কিভাবে? ধরেন হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পর এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ফাইল থেকে এক্সপোর্ট থেকে সিলেক্ট, সিলেক্টেড আমি যে সিলেক্ট করছি সেটা হলো, অথবা অল আর্টবোর্ড, সব আর্টবোর্ড যত নিয়েছি সবগুলো না, আমি যেটা সিলেক্ট করেছি সেটা সিলেক্ট করলাম। বলছে পিএনজি, জেপিজি, এসভিজি, পিডিএফ কোনটা সেভ করবেন? পিএনজি অথবা জেপিজি সেভ করেন। এরপরে হচ্ছে কোয়ালিটি 100% দিলেন, আরো বেশি দিতে পারবেন লিখে চাইলে, যা আছে তাই। কোথায় সেভ করতেছি আমি, ধরেন ফোল্ডারটা চেঞ্জ করে দিলাম, ফোল্ডার বললাম ডেস্কটপে রাখি আপাতত, ফোল্ডার দিলাম এক্সপোর্ট, আর আমাদের ফাইলটা সেভ হয়ে গিয়েছে। এই যে ল্যান্ডিং পেজ সেভ হয়ে গিয়েছে, হয়েছে জেপিজি। ইয়েস স্যার। এবং এই জেপিজি গুলো গ্রুপে দিব আমরা, ফেসবুক গ্রুপ আমাদের যেটা 404, বুঝে গেল? জি স্যার। জি স্যার। আর গুগল ড্রাইভে ফোল্ডার করে আমরা আমাদের মতো করে চুজ করে যেটা করব সেটা ক্লাস ওয়ার্কে জমা দিব না গ্রুপে দিব? আমি লাস্ট কথাটা ক্লিয়ার না, বুঝিনি স্যার। গ্রুপে দিবেন, ক্লাস ওয়ার্কেও দিবেন, বুঝাচ্ছে?
জি দুটাতেই দিবেন। ক্লাস ওয়ার্ক হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিচ্ছেন, আর গ্রুপে দিচ্ছেন সবাই দেখবো, ওখানে ইনস্ট্যান্টলি দেখবো। স্যার গুগল ড্রাইভে আপলোড দিয়ে লিংক শেয়ার করবো। হ্যাঁ স্যার স্যার আমি বলেন। কি লিভ দিতে পারি? আমার আসলে বসে মানে ভাইয়া ওয়েট করতেছে, তো আমাকে বের হতে হবে। ঠিক আছে স্যার অ্যাটেন্ডেন্স ওইটা আজকে দেওয়া লাগবে। সার্ভারটা একটু সমস্যা করতেছে, সেজন্য অ্যাটেন্ডেন্সের এটা আসে নাই, আমি ওই যে গ্রুপে পোস্ট করে দিচ্ছি। জি আসসালামু আলাইকুম। বুঝলাম। আপনারা কাজ বুঝে পেয়েছেন সবাই? জি স্যার। জি, স্যার। স্যার একটা জি, কোয়েশ্চেন স্যার। প্রশ্ন করুন। ওই যে ইলাস্ট্রেশন যদি থাকে স্যার ওইটা কি বাদ দিয়ে দিব নাকি? ওইগুলা ইলাস্ট্রেশন করবেন? বাদ দেন, অথবা জোগাড় করতে পারলে জোগাড় করে ফেলেন, করতে পারেন। যেমন সিমিলার ইলাস্ট্রেশন যদি জোগাড় করতে চাই, আমরা হয়তো গুগলে সার্চ করতে পারি, অথবা হচ্ছে ফ্রিপিক থেকে নিতে পারি, বা ভ্যাকটিজি থেকে নিতে পারি, freepik.com অথবা vactizi.com। ওকে স্যার। অথবা হচ্ছে আনড্র। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে স্যার, আর আসসালামু ভিডিওটা আলাইকুম। ভিডিও কনভার্ট হলে দিয়ে দিয়েন। ভিডিওটা হচ্ছে কেউ দিয়ে দিন। স্যার স্যার আমি মানে স্যার আপনার বলছি। স্যার আমি মানে